আমি তালিকাটা কিন্তু এখনো পাই নাই। অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্য যে তালিকাটা দরকার ছিল, তালিকাটা ফিল আপ করে আমাকে দিয়ে দিও। ওকে। তো না তো, না মেল তো আমার মানে ল্যাপটপে খোলাই আছে, এবং মেল আমি রাত্রে বন্ধ করি নাই। আই মিন ল্যাপটপটাই খোলা ছিল, আর তাছাড়া ফোনে তো আসে, কোনো জায়গায় আমি দেখলাম না। এটা কি জিমেলে না আমার বুয়েট মেলে পাঠাইছো? আচ্ছা, ওটা তো জিমেলে পাঠাই আমি, ঠিক আছে, ওখানে দেখবো, ঠিক আছে। ওটা আবার আসলে ফিল আপ হয়ে গেছে, ওটার মধ্যে মানে ইয়েতে চলে গেছে কিনা, স্প্যামে চলে গেছে কিনা। মানে ফিল আপ বলতে বোঝাচ্ছি ওইটার ক্যাপাসিটি ইয়ে আর কি। ওকে, ওই মেলটা খুললাম, ওখানে নাই আর কি। তো তুমি একবার বুয়েট মেলটা একটু পাঠিয়ে দিও। হ্যাঁ, মানে ওই সম্ভবত ওটা তো আমি পাঠাই, তার কারণ হচ্ছে ইনভাইটেশনে ক্লিক করলে ওটা অটোমেটিক জিমেলে যায় আর কি, সেই জন্য পাঠাই। পাঠাই দিয়ে আমি আবার মুছে দিই। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা আগাই। আমরা হচ্ছে পাবলিক অ্যাড্রেস সিস্টেমটা দেখতেছিলাম। এই ডায়াগ্রামটায় আসার পরে আমরা যেহেতু এখানে অনেক কিছু বোঝানোর আছে, ব্যাখ্যা বিশ্লেষণের বিষয় আছে, সেই জন্য এই জায়গাটায় আমরা করছিলাম, হোল্ড করছিলাম যে এইটা। আচ্ছা, তো এখানে একটু দেখি যে ওই এটা হচ্ছে সিম্পলি একটা মিক্সার। এটা সিম্পলি একটা মিক্সার, সিম্পলি বলতে বোঝাচ্ছি যে দিস ইজ নট পজিশনাল অর জিওগ্রাফিক্যাল অ্যারেঞ্জমেন্ট। এখানে কোনো জায়গা বোঝানো হচ্ছে না। ইলেকট্রিক্যাল সার্কিটে তোমরা জানো জায়গা বোঝানো হয় না, মানে ইলেকট্রিক্যাল সার্কিটের কোনটা উত্তরে কোনটা দক্ষিণে গেছে সেটা সার্কিটে বোঝানো হয় না, লেআউটে বোঝানো হয়। সো এটা মোটামুটি একটা সার্কিট আর কি। হ্যাঁ, কারণ এর প্রত্যেকটা জিনিস একটা করে ইলেকট্রিক্যাল যন্ত্র। যেমন লিমিটার একটা ইলেকট্রিক্যাল যন্ত্র, গ্রাফিক ইকুয়ালাইজার একটা ইলেকট্রিক মানে ইলেকট্রনিক্স আর কি, পাওয়ার অ্যাম্পলিফায়ার, স্পিকার, সবই এটা ইলেকট্রিক্যাল যন্ত্র। মানে আমরা ইলেকট্রনিক্সকে এটার পার্ট ধরতেছি। ওকে, বুয়েটে তো সেভাবেই পড়ানো হয়। আই মিন ইলেকট্রনিক্স তো এখানে কোনো আলাদা সাবজেক্ট না। সো ওটা বুঝো যে প্রত্যেকটাই আসলে একটা করে যন্ত্র। তো সেই যন্ত্রগুলি যে কানেক্ট করা হয়েছে, এটা এমন নয় যে এটার পরে এটা থাকে, এটার পরে এটা থাকে, এটার পরে এটা থাকে, এবং এটা থেকে এত গজ দূরে আছে, এরকম না। মানে ওটা হলেও আমরা বলতাম যে পজিশনাল লেআউট, তা না। এটা হচ্ছে যে সার্কিটের মতো, তার মানে এই সবগুলি এক জায়গায় লাগানো থাকতে পারে। হ্যাঁ, এক জায়গায় লাগাতে পারে, শুধু স্পিকারটা নিয়ে ফ্লোরের মধ্যে থাকতে পারে। কারণ এখানে বলা আছে হাউস লাউড স্পিকার। হাউস লাউড স্পিকার অডিটোরিয়ামের মধ্যে যে বড় জায়গাটা, এটাকে বলে হাউস। তা হাউস লাউড স্পিকার, তার মানে এই হাউসে এটা লাগানো আছে। এটা সাধারণত সাইডে এবং উপরে থাকে। হ্যাঁ, সাইড ওয়ালে এবং উপরে এই সব জায়গায় স্পিকার থাকে। সেজন্য এখানে অনেকগুলি আছে, দেখো 5টা আছে। কোনোটা সাইডে, এটা অবভিয়াসলি এটা সাইডে, এটা সাইডে, এগুলি উপরে। তো সো এগুলি হচ্ছে, এই যে এটা একটা হাউস, এটা হাউস। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ান স্টেজ। ওয়ান স্টেজ বলতে বোঝাচ্ছে এটাকে, এটা তো একটা সার্কিট, সেজন্য লোকেশন বোঝাচ্ছে না, কিন্তু লোকেশনটাও যদি তুমি চিন্তা করো, ওইভাবে চিন্তা করতে পারো যে এই যে মিক্সারটা আছে, আমি বলছি এটা তো একটা আলাদা সার্কিট, কিন্তু যদি এই শীটের মধ্যেই এটা চিন্তা করো, তাহলে এটাকে স্টেজ ধরতে পারো। স্টেজের পিছনে থাকে ব্যাক স্টেজ বা গ্রিন রুম, আর এই অংশটা হচ্ছে হাউস হওয়ার কথা যদি আমি লেআউট হিসাবে চিন্তা করি। তাহলে সেই হিসাবে অন স্টেজ লাউড স্পিকার মানে এটা যদি স্টেজ হয়, তাহলে এটা এখানে থাকবে। তো এখানে আবার কোথায় থাকবে? এখানে সাধারণত সাইডে, দুই সাইডে দুইটা থাকে আর কি। এটা হচ্ছে ব্যালকনি লাউড স্পিকার। ব্যালকনি বলা হয়, একেবারে সিম্পল বললে অডিটোরিয়ামের একটা দোতলার মতো থাকে, দেখবো এটা, ওটাকে ব্যালকনি বলা যায় উপরে। অথবা বক্স থাকে, সাইড দিয়ে অনেক বক্স থাকে, এটা একটু কস্টলি। মানে এটা বেশ ঐতিহ্যবাহী থিয়েটারগুলিতে এগুলি থাকে, যে এগুলি বিভিন্ন সাইডগুলিতে বক্স থাকে। কিন্তু সাইড হলেও বক্সের মধ্যে বক্সটাকে একটু কোনা করে বার করে এমনভাবে
ইয়ে দেয় যাতে মনে হয় যে ওখান থেকে স্টেজটাকে সামনেই তারা দেখতে পায়। তো ওগুলিতে সাউন্ডের জন্য এটা। আর এই হচ্ছে গ্রিন রুম লাউড স্পিকার। অবভিয়াসলি গ্রিন রুম যদি পেছনে থাকে এটা পেছন দিকে যাবে, এখানে পেছনে দেখানো নেই বিকজ এটা হচ্ছে লেআউট না, মানে এটা জায়গা ডিরেকশনাল না, সো এটা পেছনে চলে যাবে। তাহলে দেখতে পাচ্ছ যে পুরাটা যদি একটা অডিটোরিয়াম হয় তাহলে তার পেছন দিকে কিছু থাকছে, স্পিকার ভেতরে থাকছে আর স্টেজে থাকছে, সবগুলি এখানে আসছে। স্পিকারগুলির পাওয়ারের উপর ডিপেন্ড করে পাওয়ার অ্যাম্পলিফায়ার লাগে। স্পিকার অপারেট করতে সবসময় পাওয়ার অ্যাম্পলিফায়ার লাগে। পাওয়ার অ্যাম্পলিফায়ার ছাড়া স্পিকার চলবে না, কিন্তু পাওয়ার অ্যাম্পলিফায়ারের পাওয়ার কতটা হবে সেটার উপর ডিপেন্ড করে। যে আমরা অনেক সময় সরাসরি কম্পিউটারের স্পিকার থেকে আমরা অনেক কিছু শুনতে পাই, সেজন্য আমরা একটা সাউন্ড কার্ড লাগাই। ওই সাউন্ড কার্ডের মধ্যেই কিন্তু এটা হচ্ছে ডেস্কটপের ক্ষেত্রে ওটার মধ্যে কিন্তু পাওয়ার অ্যাম্পলিফায়ার থাকে। সাউন্ড কার্ডটাই এটা পাওয়ার অ্যাম্পলিফায়ার সহ সব কিছু মিলে। ল্যাপটপে তো এটা বিল্ট ইনই থাকে। এরপর যদি আমরা ল্যাপটপ বা ডেস্কটপ থেকে এক্সট্রা স্পিকার লাগাই, তো সেই স্পিকারটা অনেক সময় সরাসরি তার দিয়ে চালানো যায়, অনেক সময় স্পিকারের জন্য আর এক সেট অফ পাওয়ার অ্যাম্পলিফায়ার লাগে, আরও আর এক সেট। এগুলি কেন লাগে এটা আসলে ডিপেন্ড করে ইম্পিডেন্স ম্যাচিংয়ের উপর, মানে ওই স্পিকারটা কত পাওয়ারের সেটা ওই কার্ডের থেকে যদি চলে তাহলে চলবে, আর যদি কার্ডের থেকে ভালো পারফর্ম করতে না পারে তাহলে এক্সট্রা পাওয়ার অ্যাম্পলিফায়ার দিতে হবে, এবং সেখানে এক্সট্রা পাওয়ারও দিতে হবে, ওই জায়গাটায় এক্সট্রা একটা পাওয়ার দিতে হবে আলাদা তার দিয়ে। তো এগুলি লাগে। তো এগুলি তো আসলে অডিটোরিয়ামে অনেক বড় বড় থাকে, তোমরা দেখছো, সেজন্য অনেক অনেক বেশি পাওয়ার ওটার মধ্যে লাগে। সো স্পিকারের আগে পাওয়ার অ্যাম্পলিফায়ার। গ্রাফিক ইকুয়ালাইজার হচ্ছে যদি মাল্টিপল ফ্রিকোয়েন্সিকে আমি আলাদা করতে চাই। এই গ্রাফিক ইকুয়ালাইজার না থাকলে পুরাটা আর কি একটা ফ্রিকোয়েন্সির জটবদ্ধ অবস্থায়, মানে কম্বাইন্ড অবস্থায় সেটা যা শোনা শুনবো আর কি। গ্রাফিক ইকুয়ালাইজার থাকলে এটাকে ফ্রিকোয়েন্সিগুলিকে আলাদা করে সাউন্ডের সূক্ষ্মতা অথবা সাউন্ড মোটা এগুলি করা সম্ভব। মানে যদি সূক্ষ্ম ফ্রিকোয়েন্সির হায়ার ফ্রিকোয়েন্সিগুলিকে হাইলি অ্যাম্পলিফাই করে দিই এই গ্রাফিক ইকুয়ালাইজার দিয়ে, তাহলে খুব মিহি সুর শোনা যাবে। আর যদি লো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলিকে উপরে উঠাই দিই, দ্যাট ইজ যদি তার অ্যাম্পলিফিকেশন বাড়িয়ে দিই, হাই ফ্রিকোয়েন্সিগুলিকে নিচের দিকে দিয়ে কমিয়ে দিই, তাইলে হচ্ছে মোটা সুর শোনা যাবে। এইভাবে এই সুরকে বিভিন্ন ইয়েতে নেওয়ার জন্য থাকে হচ্ছে গ্রাফিক ইকুয়ালাইজারগুলি। এখন একটা জিনিস খেয়াল করবা যে হাউসগুলিতে ওগুলি অবশ্যই থাকছে, যে দুইটায় আমরা এটা দেখতেছি না, এটা কিন্তু দেখো একটা হচ্ছে ওয়ান স্টেজে আর একটা হচ্ছে গ্রিন রুমে, মানে স্টেজে এবং পেছন দিকে ওই দুই জায়গায় ওইটাকে অতটা, মানে কারণ ওখানে তো শ্রোতা নাই। ওখানে স্টেজে ধরো 4-5 জন 6 জন 2 জন 1 জন লোক বিভিন্ন সময় থাকে, আর গ্রিন রুমে কিছু লোক থাকে যারা হচ্ছে পারফর্মার। ওকে, আর লিমিটারও কিন্তু ওগুলিতে নাই দেখতেছো। আর লিমিটারটা কী জন্য বলেছি, যে হঠাৎ করে মনে করো সাউন্ড অনেক বেড়ে গেল, তো কিন্তু মানুষের কান ফেটে যাবে, সেটা আসলে হতে দেয় না লিমিটার। ওই কোনো কারণে অনেক সাউন্ড বেড়ে গেলে সেটাকে একটা জায়গায় কমিয়ে দেয়, ওর বেশি হঠাৎ করে উঠতে দেয় না, নাহলে তো অসুবিধা হবে। তো এই ধরনের স্পেসিফিকেশন জানা দরকার হয় পাবলিক অ্যাড্রেস সিস্টেমের জন্য। এখানে হচ্ছে কনফারেন্স টাইপ রুমের একটা পাবলিক অ্যাড্রেস সিস্টেম আছে, যেগুলি দেখালাম 2 ক্লাস ধরে দেখাচ্ছি। আগের ক্লাস হয়তো অনেকে ভুলে গেছো, আবারও বলি। আমরা অ্যানাউন্সমেন্ট টাইপের দেখিয়েছি, মানে যেখানে কেউ বলবে বাকি সবাই শুনবে, যারা শুনবে তারা বলতে পারবে না, যারা শুনবে তারাও ঠিক না, কিন্তু তারা কোনো নির্দিষ্ট আসনে বসে নাই, তারা মূলত সাধারণ পাবলিক, ওখানে ভিজিটর, হয়তো বিল্ডিং যদি হয় বা তাদের উদ্দেশ্যে বলা হয়। এটা হলো অ্যানাউন্সমেন্ট টাইপের। আরটা ছিল যে ওটা হচ্ছে ওই যে অডিটোরিয়াম টাইপের। আরটা ছিল যে এই যে আমাদের কনফারেন্স টাইপের। তো অডিটোরিয়াম টাইপেরও কিন্তু অডিটোরিয়ামের ওখান থেকে কেউ বলতে পারবে না, তবে এক্সট্রা মাইক্রোফোন থাকতে পারে, এবং যদি আলোচনা বা ডিসকাশন হয় তাহলে অনেক সময় হাউসে মাইক্রোফোন দিয়ে দেয় সেইটার থেকে। এটা হলো পোর্টেবল। আর এইখানে হচ্ছে ফিক্সড টাইপের, এবং যেহেতু এটার নাম কনফারেন্স, দ্যাট ইজ এটা কিন্তু সব স্পিকারই, মানে স্পিকার বলতে লোকগুলিকে বোঝাচ্ছি, তারা
শুনতেও পারবে, বলতে পারবে, সেই অ্যারেঞ্জমেন্ট থাকবে। ওকে, এখন এটা যেটা করা হয় যে যতগুলি স্পিকার আছে মানে পার্সন, প্রত্যেকের সামনে একটা করে মাইক্রোফোন থাকতে পারে। আর স্পিকার থাকবে হচ্ছে ছাদে বা সাইড সাইড দিয়ে, ওটা ওপেনলি সবাই শুনবে, তো ওপেনলি সবাই শুনবে, ওখানে থাকবে। আর হচ্ছে তোমার আরেকটা যেটা করা যায় যে ধরো এই যে একটা টেবিলের মধ্যে একটা থাকলো, টেবিলের মধ্যে একটা থাকলো, তিনজন বসে যখন সে কথা বলবে, এমনিতেই সবার সামনে থাকলো সবাই কিন্তু একসাথে কথা বলতে পারে না, এটা কন্ট্রোল থাকে, কন্ট্রোল নিজের হাতেও থাকে, বাটন চাপ দিলে লাল বাতি জ্বলে, তখন সেটা কথা বলতে পারে, দুইজন তিনজন চাপ দিলে হবে না। অথবা অধিবেশন যে চালায় তার কাছে কন্ট্রোল থাকতে পারে, টেবিল 1 থেকে 11 এরকম থাকতে পারে, সেখান থেকে সে কন্ট্রোল করে ওগুলিকে ওয়ান করতে পারে। তো এখন এইগুলি তোমাদের জেনে লাভ কি? লাভ হচ্ছে যে এগুলি যদি তোমরা ডিজাইন করতে চাও তাহলে প্রথমে জানা দরকার যে আমি কোন টাইপের কাজে এটা ইউজ করব। তো দেখলে অনেক টাইপের আছে। তারপরের কাজ হচ্ছে যে এর জন্য যে যন্ত্রপাতি লাগবে কোথায় পাওয়া যায়, তার স্পেসিফিকেশন কি, এগুলি কি নামে পরিচিত, তার কতটুকু ওয়ার্ড দরকার, এগুলি। তো সেগুলি আমরা বলি, একটা টপিক আছে আমাদের যে এস্টিমেশন অ্যান্ড বিল অফ কোয়ান্টিটিস। মানে ডিজাইন একটা পাওয়া গেলে তারপর সেই জিনিসগুলি, যেমন এটা একটা ডিজাইন, হ্যাঁ, এখন এইখানে কি থাকবে, কোথায় কি থাকবে, যেটা থাকবে সেটার দাম কত, সেটার ওয়াটেজ কত, সেটার ব্র্যান্ড কত, মডেল কত ইত্যাদি কোনো না কোনো জায়গায় খুঁজে পাওয়া যায়। তো বাংলাদেশে এসব কাজের জন্য গভর্নমেন্টের পাবলিশ করা বই আছে, ডাটা সহ থাকে, এটাকে বলে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট রেট শিডিউল, ওটার মধ্যে মোটামুটি আছে। আর বিশেষ টাইপের কাজ করতে গেলে হয়তো ওখানে না পেতে পারো, সেজন্য আরও ঘাটাঘাটি দরকার হয়। সাধারণত নতুন টাইপের কাজ হলে ওখানে পাওয়া যায় না, আলাদা করে কনসালট্যান্ট রাখা হয় এসব কাজের জন্য, সেটা খুঁজে বের করে তারা বিভিন্ন জায়গায় ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে ওটা দেয়। জেনারেল টাইপের সবই ওখানে আছে। এই হচ্ছে আমাদের পাবলিক অ্যাড্রেস সিস্টেম গেল। এরপরে টেলিভিশন অ্যান্টেনা, কেবল টেলিভিশন সিস্টেম। অ্যান্টেনা আর কেবল টেলিভিশন বলতে বোঝাচ্ছি যে টেলিভিশন আমরা জানি যে অ্যান্টেনা দিয়েও চলে, আর একটা হচ্ছে কেবল দিয়েও চলে। কেবল দিয়ে যখন চলে তখন কেবল আলাদেরও কিন্তু অ্যান্টেনা আছে, তাদের এন্ডে আছে, সেগুলিকে তারা মাল্টিপ্লেক্সিং করে, অর্থাৎ ক্যাশ করে একটা জায়গায় মিক্সিং করে সেখান থেকে চ্যানেলের মাধ্যমে, মানে কেবলের মাধ্যমে বাসায় বাসায় পৌঁছে দিচ্ছে। মিক্সিং কেন করা লাগছে? মিক্সিং না করলে একটা কেবলের মধ্যে এতগুলি ধরবে না, বুঝতে পারছো? আমরা যে একটা কেবল এনে সেখান থেকে সমস্ত চ্যানেল দেখি, তো কতগুলি চ্যানেল দেখি মূলত ডিপেন্ড করে যেই কেবল কোম্পানি সংযোগ দিচ্ছে তারা ওখানে তাদের কত অ্যান্টেনা আছে এবং কতগুলি অ্যান্টেনা তারা রিসিভ করেছে, স্টেশন তারা রিসিভ করে সেগুলি মিক্স করেছে কিনা। কারণ তারা যদি না ধরে বা মিক্স না করে তাহলে আমরা এদিক থেকে পাবো না। আর টেলিভিশন অ্যান্টেনা তো একেবারেই মানে অচল হয়ে গেছে এখন, বিকজ এই অ্যান্টেনা তো খুব বেশি চ্যানেল ধরে না, টেরিস্টেরিয়াল অল্প কয়েকটা ধরে আর কি। সো কিন্তু বাড়িতে যখন আমরা বাড়ির বৈদ্যুতিক কাজের ডিজাইন করি তখন আসলে এইটা আলাদা চিন্তার বিষয় না, এটা একটা আলাদা চিন্তার বিষয় না। কারণ এর জন্য আমার একটা ছাদ থেকে বাড়ির মধ্যে একটা জিনিস নামবে, সেটা হলো যে অ্যান্টেনার তারটা নামবে, সেই ব্যবস্থা কনসিল করে রাখতে হবে, আর কেবলের জন্য তাই রাখতে হবে। এটা কঠিন কোনো কাজ না, মানে দুটো যে রকমই হোক আমাদের মাথা ব্যথা নেই, ওটাও ছাদ থেকে নামবে, এটাও অনেক ক্ষেত্রেই ছাদ থেকে নামবে। মানে যদিও এটা নিচ থেকে উঠতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু সাধারণত ছাদ থেকেই নামানো হয়। মানে ওরা সাধারণত সিঙ্গেল ব্যবসা তো করে না, মানে একটা বিল্ডিংয়ে সে 10টা ফ্যামিলি থাকে, তো তারা দুটো তার ইউজ করে সেরকম না, কিন্তু সাধারণত যে বিল্ডিংয়ে ওরা সাপ্লাই দেয় ওই বিল্ডিংয়ের সবাই কিন্তু ওখান থেকে নেয়। কাজেই তারা করে কি, ফার্স্টে এনে ছাদের মধ্যে সব ফেলে ওখান থেকে বিভিন্ন বাসায়, প্রত্যেক বাসায় তো একটা বা দুটো করে তার যেতে হবে, একটা বা দুটো করে, কারণ হচ্ছে যে দুটো তার আসলে একই জিনিস থাকে, কিন্তু ওরা কোনো বাসায় দুইটা দিলে একটু বিল বেশি পায়। তো সেই জন্য ইদানিং যেটা মানুষের লাইফ হয়ে গেছে আর কি, যে কটা টেলিভিশন থাকে সে কটা নিয়ে নেয় আর কি, যাতে ওই যে
রিমোট নিয়ে ধাক্কা ঠেলা এগুলি না লাগে। ওকে, সো তারা এভাবে কানেকশন দেয়। তা বলছি কি যে তাহলে ছাদ থেকে যদি নামে তাহলে কেবল নামুক অথবা অ্যান্টেনা নামুক, আমাদের কাজটা সহজ হয়ে গেল। সেটা হচ্ছে যে আমরা যে বাতি, লাইট, ফ্যান অ্যান্ড আদার্স যত কিছু দেখাচ্ছি ওর মধ্যে দিয়ে আমরা টেলিফোনের তার এবং টেলিভিশনের তার এগুলি আমরা একটু রেখে দেবো, কনসিল করে দেখাই দেবো, ওই জায়গা দিয়ে একটা তার চলে আসবে। এইভাবে আর কি করতে হবে। ওকে, এটা এরপরে হচ্ছে এই তারগুলি কেমন হয় এটা একটু দেখতে পারো। এই যে যেহেতু আমরা বলতেছি যে ছাদ থেকে এটা নামাবো, তাহলে এটা ভার্টিক্যাল ডাক্টের মধ্যে দিয়ে এটা আনা যেতে পারে। এটা আসলে এই জায়গাটা আমি একটু কেটে দিচ্ছি, নাহলে কনফিউশন তৈরি করবে। ভার্টিক্যাল কন্ডুইট বলি, এটা ভালো। কন্ডুইট, তোমরা জানো যে কন্ডুইট মানে হচ্ছে পাইপ। ডাক্ট কেন বলছি না, কারণ আগের দিন কিন্তু ডাক্ট বোঝানো হয়েছে। বলেছিলাম যে যেখানে ইলেকট্রিক তারগুলি উপর থেকে নামে একটা আলাদা রুম থাকতে পারে, সরু ছোট্ট একটা রুম থাকে, সেটাকে ডাক্ট বলে। এরকম গ্যাসের জন্য, পানির জন্য, সিওরেজের জন্য থাকে, সেগুলির মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি আনা যাবে না। ইলেকট্রিসিটির যে ডাক্ট, সেই ডাক্টের মধ্যে দিয়ে টেলিফোনের তারগুলি যেতে পারবে বা কমিউনিকেশনের তারগুলি যেতে পারবে। সেই বিচারে এটা এটা লিখেছি যে সেটা হচ্ছে যে টেলিফোন সেদিক দিয়ে যাবে, টেলিভিশনও সেদিক দিয়ে যাবে। সো ডাক্তারের মধ্যে দিয়ে নিলে কোনো সমস্যা নেই। কিন্তু এখন আবার যেটা বলতে চাচ্ছি যে এটা অনেক সময় শর্টকাট করে বিল্ডিংয়ের চারিদিক দিয়ে ঘুরিয়ে অনেক সময় নিয়ে যায়। চারিদিক দিয়ে বলতে বোঝাচ্ছি যে ধরো এরকম একটা দেখাচ্ছে যে এটা একটা মোটামুটি বড় বাড়ি, এখানে একটা অ্যাপার্টমেন্ট, এখানে দুটো হয়ে গেল, এখানে চারটা হয়ে গেল, এখানে ছয়টা হয়ে গেল। দেখো একটা মোটামুটি বড় সড়ো বাড়ি, ভিতর দিয়ে মাঝে মাঝে ফাঁকা জায়গা থাকবে আলো বাতাসের জন্য। এটা কিন্তু এমন হতে পারে যে এই বাড়ির জন্য এই বরাবর একটা নামাইলাম সাইড ওয়াল দিয়ে, এবং এই যদি 10তলা বিল্ডিং হয় তাহলে 10টাই ওই লাইন দিয়ে পেয়ে গেল। এখানে দিয়ে এটা নামাইলাম, এখানে দিয়ে এটা নামাইলাম, এখানে দিয়ে এটা নামাইলাম, এখানে দিয়ে এটা নামাইলাম, তো ছয়টা নামাইলাম দেখো। কিন্তু প্রত্যেকেই একটা দিয়ে এই কর্নারের সমস্ত অ্যাপার্টমেন্টগুলিতে চলে গেল, এটা দিয়ে সমস্ত চলে গেল। এইভাবে 6টা জায়গায় বসাইলাম। তো এগুলি আসলে ভার্টিক্যাল পাইপ দিয়ে নামালেই হবে, সেই জন্য বলতেছি কন্ডুইট। আগে যেটা বলছিলাম সেটা হলো যে এই যে বলছি ফাঁকা ফোঁকা থাকে, ধরো এরকম তো আর হবে না। তোমার যেভাবে একদম সহজ করে দিচ্ছে এরকম তো হবে না, মাঝখানে তো সিঁড়ি থাকবে, ফাঁকা জায়গা থাকবে। তোমরা তো মাল্টিপল অ্যাপার্টমেন্ট দেখছো, হয়তো এইখানে একটা লিফট আছে মনে করো, যে এই জায়গায় মনে করো মাঝখানে এরকম একটা হলের মতো থাকার কথা। তার ভিতরে হয়তো ভিতর দিয়ে সিঁড়ি থাকবে, আর এই দিকে এরকম হতে পারে যে এইদিকে আর এইদিকে তোমার হচ্ছে লিফটের অ্যারেঞ্জমেন্ট আছে, আর ভিতর দিয়ে সিঁড়ি পেঁচাই চলে গেছে, ব্যাস এরকম। তো মানুষের তো উঠতে হবে। তো এই সিঁড়ির কাছে কোনো একটা জায়গায় হচ্ছে তোমার এরকম ডাক থাকে, এই ডাক দিয়ে আবার এইদিকে হয়তো আর একটা ডাক আছে এই ডাক দিয়ে। তো ডাক দিয়ে কিন্তু বিদ্যুতের তার উঠে, যেভাবে যে ডিশের তার দেখাইলাম, এই তারের মতো করে কিন্তু বিদ্যুতের তার নেওয়া যায় না। বাড়ির সমস্ত বিদ্যুতের তার এদিক দিয়ে কিন্তু নেওয়া যাবে না, এদিক দিয়ে নেওয়া যাবে না, এদিক দিয়ে নেওয়া যাবে না। তার কারণটা বলি, কারণ এই ডিশের তারের চেয়ে বিদ্যুতের তার অনেক মোটা। দ্বিতীয়ত এই বিদ্যুতের তারগুলি যাওয়ার ফার্স্ট টার্গেট থাকে হচ্ছে তার বাড়ির সাব ডিস্ট্রিবিউশন বোর্ড। এখানে কে লাগাবে বলো? ওটা তো দরজার পাশে লাগাবে। বুঝতে পারছো পয়েন্টটা? যে বাসার মধ্যে যে এন্ট্রান্সে কিন্তু বিদ্যুতের তারটা যাবে, সেজন্য তারগুলিকে তোমার অবশ্যই এরকম মোটা মোটা তার, এবং তাদেরকে নেওয়া হয় হচ্ছে একটা ডাক দিয়ে। এখন তুমি যদি এই টেলিভিশনের তার ওই ডাক দিয়ে আনো, নো প্রবলেম, সেটা কোনো আপত্তি নাই। আমি এটা না কেটে দিয়ে অবলিক দেওয়া ভালো। অবলিক মানে ডাক দিয়েও নেওয়া যাবে, ডাক্টের বাইরেও নেওয়া যাবে। কেন বলি যে তুমি যদি এই ডাক দিয়ে আনো, ইউজুয়ালি এই যে ঢুকে এই যে দরজা, ওর পাশে তো তোমার টেলিভিশনের তারটা নেওয়ার প্রয়োজন হয় না।
ওটা হয়তো পাশের লিভিং রুম থেকে সেখানে যায় আর বেডরুমে যায়, তো ওটা পেছন সাইড দিয়েও আসতে পারে আর কি। ঝামেলাহীন, তো ওটা তো কোনো বৈদ্যুতিক বোর্ডে যাওয়া লাগে না, সরাসরি টেলিভিশনে, সেই জন্য এভাবে করলাম আর কি। ওরকমও করা হয়, ডাক্টের মধ্যেও হতে পারে, ডাককে অ্যাভয়েড করে ভার্টিক্যাল পাইপ দিয়েও নামায় নিয়ে আসা যায় আর কি। সহজ কথা হয়ে গেল আর কি, এত ঝামেলা থাকছে না। তো এদের কিছু ওই যে থাকে, তোমার হচ্ছে যে ডিস্টেন্স আছে, যে ডিস্টেন্সটা বেশি হয়ে গেলে কিন্তু তোমার ওই যে ওই সিগন্যাল পাওয়া যায় না, এটা একটু অসুবিধা হয়। তো সেটার একটা সমাধান আছে, ওটাকে রিপিটার বা অ্যাম্পলিফায়ার ইউজ করে তোমরা দেখবা যে সোলার বক্সের মতো, তবে সোলার বক্স সাদা থাকে, এগুলি কালো থাকে, মানে ওই যে ছোট্ট লাঞ্চ প্যাকেট যে আছে সোলার, ওরকমই কালো রঙের প্লাস্টিকের বক্স আটকিয়ে, প্লাস্টিকের আবার সিল বা লকের মতো আছে, ওটা দিয়ে আটকায় রেখেছে, ওটার ভিতরেই কিন্তু ব্যাটারি সহ অ্যাম্পলিফায়ার থাকে। এটা কখন করা হয়? যখন তারটা অনেক লম্বা হয়ে যায়, যাতে সিগন্যাল না হয় আর কি, দুর্বল না হয়। আর সিগন্যালের ওই যাতে নয়েজ না আসে, সেই জন্য ওই যে অ্যালুমিনিয়াম ফয়েল টয়েল দিয়ে এটাকে ঘিরে রাখা হয়। ইনফ্যাক্ট কোয়েক্সিয়াল কেবলের যেটা বললাম যে ভেতরে হচ্ছে একটা কন্ডাক্টর আর বাইরে তারপরে ইনসুলেটর, তারপরে একটা মেশ থাকে, ওই মেশটাও কিন্তু আর্থ হিসাবে কাজ করে আসলে। অর্থাৎ ওটা যদি দুর্বল হয় তাহলে সিগন্যালের মধ্যে তোমার হিজিবিজি চলে আসে, দেখবা যে সিগন্যাল পরিষ্কার নেই, এইসব কারণেই হয়। কোয়েক্সিয়াল কারেক্টর তোমরা চিনো, এই যে গোল মতো এরকম একটা থাকে, যেটা টেলিভিশনের ভিতরে ঢুকে এরকম একটা থাকে আর কি, এইরকম এইটা। তো এখানে যদি আমরা তারের সাইজ বলি, তাহলে পাইপ, নট তার, তো এটা হচ্ছে সরি কি বক্সের কথা বলতেছি, বক্সের এত শিট পাইপ দিয়ে কেটে ওটার বক্স বানানো হয়। এটা হলো বলতেছি যে ইলেকট্রিসিটির জন্য কি করা হয়, ইলেকট্রিসিটির জন্য এসডিবি রাখা হয়, এসডিবি। তো যদি বাড়িতে অনেকগুলি হয়, মানে এটা হবে হচ্ছে যখন বড় বড় অ্যাপার্টমেন্ট হবে, বড় অ্যাপার্টমেন্ট, তখন অনেকগুলি যদি হয়, তারপর সেখানে যদি টেলিভিশনের তার নেওয়া হয়, তাহলে সেগুলিকে ওই সাইড দিয়ে, যেমন আমি নামাইলাম, বললাম যে ছয়টা মাত্র ছয় সাইড দিয়ে নামিয়ে দিলাম। কিন্তু অনেক সময় কথার কথা যে বসুন্ধরা সিটি দেখো এত বড়, বিভিন্ন জায়গায় টেলিভিশন প্যানেল মার্কেটের তরফ থেকে লাগানো আছে, কিন্তু যারা শোরুমগুলি আছে তারা যদি তাদের ওখানে একটা টেলিভিশন সেট ফিট করতে চায়, অথবা সিসিটিভি ক্যামেরা আছে, তো অসংখ্য তার যাবে, তো সেগুলির জন্য কিন্তু বক্স লাগে, কারণ তাদের এনে বক্সে টার্মিনেট করে সেখান থেকে ডিস্ট্রিবিউট করা হয়। তো সেই বক্স তৈরি করলে বক্সের তারের কথা বলা হচ্ছে 18 SWG। আচ্ছা, এই ছাড়া আছে যে ইন্টারনেটের কেবল। আমরা কিন্তু কেবল বলতে পাওয়ার কেবলের বাইরে ওই যে ওগুলি আলাপ করেছি এই লেকচারের শুরুর দিকে, যে এটা টুইস্টেড পেয়ার হয়, তো টুইস্টেড পেয়ার এই ছাড়া হয় কোয়েক্সিয়াল, এই যে এগুলি দেখালাম আর কি। হ্যাঁ, টুইস্টেড পেয়ার দুটো পাশাপাশি থাকে এবং টুইস্ট করা থাকে, পেঁচানো থাকে। আর এটা হলো কোয়েক্সিয়াল, যেটার হলো ভেতরে অ্যাক্সিস বরাবর কন্ডাক্টর থাকে, তারপর ইনসুলেটর, বাইরে মেশ, তারপরে আবার বাইরের একটা কাভারিং। ইন্টারনেটের জন্য যে তারগুলি আমরা ইউজ করি, আমরা জানি যে এটাকে ওই ল্যানের সাথে ফিট করা হয়। ল্যান পোর্ট যেটা থাকে আমার ল্যাপটপে অথবা ডেস্কটপে অথবা রাউটারে, না, যে রাউটার থেকে আমরা হচ্ছে ওয়্যারলেস অ্যাক্সেস পাই, কিন্তু রাউটারে তো ডেটা আসতে হবে। তো রাউটারের ডেটা দুইভাবে আসতে পারে, একটা হলো যে আমি ল্যান একটা কানেকশন নিলাম, সেটার এই যে RJ45 এইটা একটা CAT5 অথবা CAT6 তার দিয়ে, এইটা RJ45 দিয়ে আমি রাউটারে লাগিয়ে দিলাম। এই হচ্ছে একটা জিনিস। আর রাউটারে আরও এটার একটা ইনপুট থাকে, আর একই জিনিসের আউটপুট থাকে অনেকগুলি।
চাইলে সেই আউটপুট থেকে একটা প্যাচ কেবলের মাধ্যমে তোমার যতগুলি পিসি লাগে, মানে পোর্ট যে কটা আছে আর কি, যদি দুটো থাকে, ছোট রাউটার হলে দুটো থাকে, বড় রাউটার হলে 4টা থাকে, এরকম লাগাই দিতে পারো। এখন অনেকের কাছে মনে হবে যে আমি লাগাচ্ছি ওয়াইফাই, রাউটার লাগাইলাম ওয়াইফাই ইউজ করার জন্য রাউটার, আবার ওই তারটা নিব কেন, এটা অনেকের মনে হতে পারে। তো এই জন্য তোমাদের জানার সুবিধার জন্য আমি বলছি, তোমরা চোখ বন্ধ করে একটা জিনিস জেনে নাও, যে সেটা হচ্ছে যে ফর এ গিভেন কন্ডিশন, যে কোনো একটা গিভেন কন্ডিশনে তোমার হচ্ছে ওয়্যার কানেকশন হচ্ছে ওয়্যারলেসের চেয়ে অনেক অনেক ভালো। এটা হলো চোখ বন্ধ, এটা কম্পেয়ার করার দরকার নেই। ইন এনি গিভেন কন্ডিশন তোমার হচ্ছে ওয়্যার কানেকশন ওয়্যারলেস থেকে ভালো। এটার কোনো আর অন্য কোনো তর্ক বিতর্কের কোনো জায়গাই নেই। আচ্ছা, গিভেন কন্ডিশন বলতে কি বোঝায়? মনে করো তুমি যদি না বুঝে একটা অযথা বিতর্কে জড়িয়ে যাও যে ওয়্যার কানেকশন ভালো না ওয়্যারলেস কানেকশন ভালো, তো তখন আর কি একজন তোমাকে তর্কে হারানোর জন্য একটা অ্যারেঞ্জমেন্ট করে ফেললো। সেটা হচ্ছে যে সে একটা রাউটার ওয়্যারলেস ইউজ করে যেটার ক্যাপাসিটি অনেক অনেক গুণ বেশি, আর তোমাকে দিল একটা ওয়্যার কানেকশন কিন্তু সেই রাউটারের ক্যাপাসিটি অনেক কম। তো এখন তুমি ওয়্যার আসো কিন্তু এটা লো ক্যাপাসিটির রাউটার, তো সো এটা তো খারাপ হবেই, আর ওইটা তো ভালো হবে। তো দুটোর আসলে গিভেন কন্ডিশন না, দুটো হলো টু গিভেন কন্ডিশন। ইন এ গিভেন কন্ডিশন বলেছি, তাই এটা হবে না। তার মানে কখন হবে? সেটা হচ্ছে সেম রাউটারে যদি তুমি ওইখান থেকে একটা প্যাচ কেবল দিয়ে তুমি ল্যাপটপে বা ডেস্কটপে লাগাও, তাহলে তুমি যে পারফরমেন্স পাবে, এটা খুলে ফেলো, ওয়্যারলেস দিয়ে কানেক্ট হও, মানে ওয়াইফাই পোর্ট দিয়ে কানেক্ট হও, দুই ক্ষেত্রে কিন্তু সেম রাউটার, তো এটা কী হবে? দেখবে যে পারফরমেন্স খারাপ পাবে। তো ওয়্যারটা ভালো পাবে, ওয়্যারলেস খারাপ পাবে, এই কথাই বলা হচ্ছে। ওকে, তো সেই কারণে বলতেছি যে রাউটারের মধ্যে ডিপেন্ডিং তার ক্যাপাসিটি কতগুলি ব্যান্ড আছে, তো একটা থাকে ইনপোর্ট, আর এরকম আউটপোর্ট অনেকগুলি থাকতে পারে, 2, 4, 8টা এরকম থাকতে পারে, ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। তো যদি এই মুহূর্তে তোমরা এভাবে এগুলি হয়তো অভ্যস্ত না ইউজ করে, কিন্তু যখন ডিজাইন করবা তখন যারা ইউজ করবে তাদের সুবিধার কথা চিন্তা করতে হবে, করে প্রয়োজনে এই ধরনের ডাইরেক্ট কানেকশান দিয়ে দিতে হবে। কোনগুলিতে? যেই সমস্ত পয়েন্টে ডিভাইসটা নড়াচড়া না করে, এটা হলো পয়েন্ট, বুঝো, ডিভাইসটা নড়াচড়া না করে সেই সব পয়েন্টে। আর যেখানে ডিভাইস নড়াচড়া করে সেইখানে তো ওই তার লাগানো থাকলে তো নড়াচড়াই তো অসুবিধা। সো রাউটারটা মূলত বানানো হয়েছিল যে ওয়্যারলেস বা ওয়াইফাই জিনিসটা যে সাথে সাথে আমার তার নিয়ে ঘুরতে না হয়, অর্থাৎ মেইনলি ল্যাপটপ, তারপর পরে যে মোবাইল ডিভাইস চলে আসলো তাদের জন্য। ওকে, কিন্তু যদি যে এখন এই যে আমরা যে ক্লাস নেই এইগুলির জন্য এটার দরকার হয়ে পড়েছে, দেখো কি হয়েছে, যে সে আমি তো এই ক্লাসটা তো নিব, আমি নিশ্চয়ই একটা জায়গায় কমফোর্টেবলি আমাকে বসে নিতে হবে, ওই জায়গাটায় ওয়্যারলেস ইউজ না করে ওয়্যার কানেকশান ইউজ করাই ভালো। এটা হলো সারসংক্ষেপ। কিন্তু আমি যদি মোবাইল নিয়ে অথবা বাসায় অনেক লোক, মানে 3টা 4টা 5টা 6টা মোবাইল ইউজ হতে পারে, গেস্ট আসতে পারে, গেস্ট আসার পর তার ওই এক তার দিয়ে যদি হয়, তাহলে দেখা গেল যে তারটা খুলে তাকে ডিভাইস ইউজ করার জন্য কানেকশন দিতে হচ্ছে। ওগুলির থেকে অ্যাভয়েড করার জন্য আসলে ওয়াইফাই, বুঝছো কিনা, যে মোবিলিটি থাকলো একটা, এবং হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি থাকলো, একজন আসলো সে সঙ্গে সঙ্গে ইউজ করতে পারলো, এই। কিন্তু যেগুলি ফিক্স পয়েন্ট, সেই পয়েন্টগুলি সবসময় ফিক্স আছে। সেই জন্য আমাদের রাউটার আছে থেকে আর আমাকে তার চিন্তা হবে না, এটা কিন্তু ভালো জিনিস না। তুমি ইউজার হিসেবে থেকে গেলে তোমার লাগবে না, কিন্তু তুমি ডিজাইন করতে চাইলে ওটাও জানতে হবে যে আমার ওই দিক থেকে কিন্তু ইন্টারনেট সার্ভিস নেওয়ার জন্য আমি ওয়াইফাই ইউজ করলেও কিন্তু আমার তার লাগবে। হ্যাঁ, রাউটারের পেছন পর্যন্ত অবশ্যই লাগবে, আর সামনে লাগবে কিনা এটা ডিপেন্ড করতেছে মাই নেচারের উপর, কী ধরনের নেচার। তো এখন এই যে ক্যাটাগরি 5, এইগুলির আরেকটা নাম আছে, তোমরা তো টুইস্টেড পেয়ার শুনছো, সাথে এটাকে বলে ইউটিপি, মানে হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। এখানে শিল্ডিংয়ের ব্যবস্থা নাই, আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। তো এগুলি আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 1 থেকে ক্যাটাগরি 6 আছে। এখন মূলত
অ্যাসপ্যারেটারের এগুলি যে বলা হয়েছে, মানে পরের অংশটুকু যেটা ডিভাইসের সাথে লাগবে সেটাকে বলে প্যাস কেবল বলা হয়। এগুলির সাইজগুলি এখানে একটু দেওয়া আছে। এসডব্লিউজি মানে স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। আগের দিন বলেছি যে এগুলি দিয়ে কিভাবে সাইজ বোঝায়, একটু অদ্ভুত সাইজ এগুলি। ব্রিটেন এবং আমেরিকায় ইউজ হয়। এসডব্লিউজি ব্রিটেনে ইউজ হয়, স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ। আর এডব্লিউজি আমেরিকান ওয়্যার গেজ, এটা আমেরিকায় ইউজ হয়, কিন্তু দে আর নট ম্যাট্রিক সিস্টেম। ম্যাট্রিক সিস্টেম হচ্ছে ওই যে মিলিমিটার, সেন্টিমিটার, এইভাবে। ওকে, ক্যাটাগরি 7ও আসবে, কিন্তু এখন আমরা জানি যে ক্যাটাগরি 6 অলরেডি ইউজ হচ্ছে। ক্যাটাগরি 5 দেখো, ক্যাট 5 বলে আর কি, ক্যাট 5 বলে। এটা ক্যাটাগরি 5, 6 এগুলি ওরকম আর কি। তোমার এখানে কিন্তু ওই জিনিসটা দেখানো হচ্ছে, দেখো যে তোমার হচ্ছে যে একটা জিনিস হচ্ছে, যখন একটু আগে আমি রাউটারের বর্ণনাটা দিলাম, সেটা হচ্ছে যে তাইলে যদি একটা এসে ঢুকে আর যদি দুটো বেরোয়, আমি বলছি ডিপেন্ডিং অন সাইজ, এটা দুটো না হয়ে 4টা হতে পারে এরকম। কিন্তু এটা অনেক অনেক কখনোই হবে না। অনেক অনেক হতে গেলে আমাকে সুইচ বা হাব লাগবে। সো দিস ইজ সুইচ অ্যান্ড হাব। মানে এটা তো তোমাদের ধারণা থাকতে পারে, নাহলে পরিষ্কার করে নাও। ধারণা থাকলে ভালো, না থাকলে পরিষ্কার করো যে একটা বাসায় ধরো একটা রাউটার আছে, তো সেই রাউটারের এই যে যে অল্প স্বল্প বিষয়, দুটো তিনটা, মানে এদিক থেকে একটা ঢুকলো, দুটো বেরোলো বা 4টা বেরোলো, ওই পর্যন্তই শেষ। অনেক অনেক বেরোতে গেলে অবশ্যই আর রাউটার দিয়ে হবে না। তো সেক্ষেত্রে আমরা হাব বা সুইচ ইউজ করব। তাইলে রাউটারের ক্ষেত্রে কি হয়েছে, তোমার অন্য দিক থেকে, মানে হচ্ছে আইএসপি থেকে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে, ওরাই তো ল্যান্ড প্রোভাইড করে আর কি, এই দিল। আর সামনে দিয়ে যেটা বেরোয় গেল, বেরোয় যে ডিভাইসে লাগবে সেটার নাম হচ্ছে প্যাস কেবল। তো সেটাই, তাই যে এই অংশটা হচ্ছে প্যাস, এই যে এতটুকু প্যাস, হ্যাঁ। আর এটা হচ্ছে ওই হাব বা ওটার অংশ, সেখান থেকে একটা তার যাবে, এটা কিন্তু প্যাস না। এই যে এটা হলো RJ45, এই যে RJ45, RJ45 পর্যন্ত এই তারটা কিন্তু ক্যাটাগরি 5, হ্যাঁ। আর এটা হচ্ছে প্যাস কেবল, যদিও সেও ক্যাটাগরি 5-এরই, কিন্তু ছোট্ট একটা তার আর কি। ওকে, তো মোটামুটি তো বিষয়গুলি হয়ে গেল যে অনেক বড়, অনেক অনেক কানেকশনের জন্য হাব বা সুইচ, এই আর কি। এখানে তোমার ক্যাটাগরি 5, এগুলি ক্যাটাগরি 3, এগুলি বিভিন্ন রকম এখানে দেখানো হয়েছে। তো যদি তোমাদের ইউটিউবি মানে কি সেটা বুঝতে চাও, তাহলে এই যে এখানে অনেকের মনে এটা উকি মারতে পারে যে এটার ইউটিউবি মানে কি। প্রথমত টিপি মানে টুইস্টেড পেয়ার, এটা তো তোমরা বুঝতে পারছো, যদি ওয়ান পেয়ার অফ কেবল অ্যান্ড দে আর টুইস্টেড, সো এটা হলো টিপি। এখন এই যে যে এখানে অনেকগুলি পেয়ার আছে, দেখো এখানে যে পেয়ারগুলি আছে, সেই পেয়ারগুলিকে একসাথে ধরে রাখার জন্য একটা তোমার হচ্ছে কাভার দিয়েছে। একটা কাভার যে দিয়েছে, এই কাভারটা তাদের শুধু একসাথে ধরে রাখবে, আর বাইরের থেকে জাস্ট যে কোনো মানে সিম্পলি প্রোটেকশন দেবে, নর্মাল যেটা আর কি, মানে কোনো ভালো প্রোটেকশন দিবে না, বিশেষ করে সিগন্যালের ক্ষেত্রে কোনো প্রোটেকশন দিবে না। কিন্তু ওগুলিকে, সিগন্যালগুলিকে প্রোটেকশন করার জন্য একটা আবরণ, তারপরে এটা হচ্ছে কাভার। এখানে কিন্তু শুধু কাভার, দেখো এখানে হচ্ছে পাইপেরটা কাভার, আর এটা হচ্ছে সিগন্যালকে প্রোটেকশন দেওয়ার জন্য, ওটাই হচ্ছে শিল্ডিং। ইন দ্যাট কেস এটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার, যেটাকে বলে এসটিপি। তার মানে যে আমরা এই যে ক্যাটাগরি 5, 6 ইত্যাদি বলতেছি, এগুলি তোমার হচ্ছে শিল্ডেডও হয় আর হচ্ছে আনশিল্ডেডও হয়। আনশিল্ডেড হলে ইউটিপি, আর শিল্ডেড হলে এসটিপি। ব্যাপারটা বুঝলা কিনা? একইভাবে দেখো ক্যাটাগরি 5 গেল, ক্যাটাগরি 6 যেটা আছে, 6 যে ইউটিপি, মানে এই ভিতরেরটা কিন্তু দিয়েছে জাস্ট তোমার এটাকে বসানোর জন্য, আর কিচ্ছু নাই। এটাকে ঠিকমতো বসানোর জন্য দিয়েছে, এখানে ভিতরেরটা ঠিকমতো বসানোর জন্য। আর বাইরেরটা হচ্ছে তোমার কাভার, বাইরেরটা হচ্ছে কাভার। এখন কাভারটা থাকায় এটার নাম হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। যদি কাভারের নিচে এরকম একটা থাকে যেটাকে নয়েজ থেকে তোমার প্রোটেকশন দিবে, তাহলে ওটা হচ্ছে শিল্ডেড। এই মোটামুটি এদের দোষ গুণ, মানে কিছু
স্পেসিফিকেশন এখানে দেওয়া আছে। যেমন ক্যাটাগরি 1 যেটা অনেক পুরানো, তার ডাটা রেট দেওয়া আছে 1 Mbps। তো এটা ইউজ করলে অবস্থা কি হবে বুঝতে পারছো। এগুলি হচ্ছে ট্র্যাডিশনাল টেলিফোন, ISDN মডেম, এগুলিতে ইউজ করা হতো। ক্যাটাগরি 2 হচ্ছে 4 Mbps, 3 হচ্ছে 10 Mbps, 4 হচ্ছে 16 Mbps, ক্যাটাগরি 5 হচ্ছে 100 Mbps। এটা হচ্ছে ইথারনেট, আমরা মানে প্রচুর ইউজ করছি, আমাদের এগুলি বেশি ইউজ করা হয় 100 Mbps। এইটা আর ফার্স্ট যদি মানে কি হচ্ছে যে এটা কিন্তু আলাদা একটা ক্যাটাগরি না। এই যে এই ড্যাশের পর যদি ইথারনেট হয় তাহলে 10 Mbps, ফাস্ট ইথারনেট হলে 100 Mbps, আর যদি টোকেন রিং হয় তাহলে এটা 16 Mbps। তার মানে এই যে ক্যাটাগরি 5 এইটা আপ টু এত 100, সেই 100টা সব ক্ষেত্রে 100 দিতে পারে না, বুঝতে পারলা কিনা? সে 100 কিন্তু আপ টু 100, সে সব ক্ষেত্রে 100 দিতে পারে না। সিম্পল ইথারনেট যদি হয় তাহলে 10এই তার সীমাবদ্ধতা, ফাস্ট ইথারনেট হলে এটা। ঠিক সেইভাবে এইখানে একটা এই যে এনহ্যান্সড অর্থে সাধারণত ইউজ করে, তাহলে ওই 5 ক্যাটাগরি এনহ্যান্স যেটা, সেটা হচ্ছে যে গিগাবিট ইথারনেট, ওটা হলো 1000, মানে ওইটা অলমোস্ট দেখো ক্যাটাগরি 6 এর মতোই কিন্তু, ঠিক আছে। তো সেই জন্য পিছনে যদি যাই, এই যে মাঝে মাঝে দেখবা, তাহলে তোমার ওটা মনে রাখতে হবে যে তুমি যদি ক্যাটাগরি 5E ইউজ করো সেটা অলমোস্ট ক্যাটাগরি 6 এর সুবিধাই ওখানে পাওয়া যাবে আসলে। এই মোটামুটি এগুলি মুখস্থ করতে হবে না, জাস্ট তোমাদের যে ধারণা দেওয়া হলো যে এই ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরির ইয়েগুলি আসলে মূলত তার স্পিডের সাথে রিলেটেড। তো এখন তুমি 5 ইউজ করবা না 6 ইউজ করবা, এটা নিয়ে অনেক সময় অনেক দ্বন্দ্ব থাকে। তো তোমরা এইটার সাথে তোমার হচ্ছে, আমি যদি ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের একটা তুলনা দেই, মানে সেটা যদি তোমরা মনে রাখো তাহলে সুবিধা হবে। তোমাদের শেখানো হয়েছে যে কত কারেন্টে কত তার দেওয়া হয়, সেটা একটা তালিকা আমরা দেখিয়েছিলাম, এবং আমরা বলেছি যে কারেন্টের উপর তার ডিপেন্ড করবে। কিন্তু দেখো, কারেন্টের উপর তার ডিপেন্ড করবে এই কথাটা কিন্তু সত্য নয়, যে বেশিরভাগ ক্ষেত্রে সেটা ডিপেন্ড করবে, কিন্তু নিচের দিকে নেমে আসলে আমরা হচ্ছে 1.5 মিলিমিটার স্কোয়ার এর চেয়ে সরু তার কিন্তু ইউজ করতে পারবো না। এই কথাটা যদি আসলে কি বোঝাচ্ছে, যে যদি কারেন্ট আমার একটা ছোট্ট এলইডি হয়, সেখানে কারেন্ট আসছে খুবই সামান্য, অনেক সরু তার পাওয়া যায়, কিন্তু আমি কিন্তু সেটা ইউজ করতে পারবো না, 1.5 ইউজ করতে হবে। সেরকম তোমার অনেক লাইট ফ্যান আছে যাদের কম কারেন্ট নেয়, কিন্তু আমরা 1.5 এর নিচে ইউজ করতে পারবো না। উপরের দিকে গেলে তখন কারেন্টের উপর ডিপেন্ড করে তারের সাইজ ঠিক হবে, কিন্তু নিচের দিকে তারের সাইজ হবে মিনিমামের ক্ষেত্রে। এইটার সাথে এই ক্যাটাগরি তারের সম্পর্কটা কি আমি তোমাদের বলি। যে মনে করো যে তুমি এই যে এখানে দেখলা যে এই যে হাব বা এটা সুইচ ইউজ করতেছো, তাহলে তুমি এখানে দেখো, এখানে তাদেরকে যে লিঙ্ক করেছে সেটা কিন্তু ক্যাটাগরি 5, ইভেন দেয়নি। তো তুমি জানো যে 5 মানে হচ্ছে 100 Mbps, দিলে এটা 1000 হতো। তো এটা তো সাধারণ তার। তারপরে এইটা যে সংযোগ করলো, তাহলে এইসব একটা পয়েন্ট থেকে যে যাবে, এটা কিন্তু এই দুটোকে সংযোগ করেছে। তারপরে একটা পয়েন্ট থেকে যে যাবে, তাহলে সেই পয়েন্টে তোমার হচ্ছে লো ক্যাটাগরির তার দিলে হয়ে যাওয়ার কথা। কেন দেখো, কারণ এই সবগুলিকে যদি আমি যুক্ত করি, তাদের যে ডেটা সেগুলির যোগফল এটা সমান হলেই তো হচ্ছে, তাই তো হওয়ার কথা। কিন্তু দেখো যে কোনো একটা পয়েন্টে কিন্তু এই 5-এর নিচে কিন্তু দেয়নি। এইটা খেয়াল করো, এটা হচ্ছে ওই বিদ্যুতের ওইটার মতো। মানে এখানে নিয়মটা হচ্ছে যে কোনো একটা তারের ক্যাটাগরি যখন বাজারে সবচেয়ে বেশি চলে, তখন একটা ইন্ডিভিজুয়াল একটা ডিভাইসেও সেই তারটাই ইউজ করতে হবে। হ্যাঁ, সেই তারটা ইউজ করতে হবে। কারণ হচ্ছে যে যদি তুমি অনেক আগের তার দিয়ে রাখো,
তাহলে ওই ডিভাইসগুলি ধীরে 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 চেঞ্জ হয়ে ফাস্টার হয়। এখানে আজকে যে পোর্ট একজন ইউজ করতেছে একটা ডেস্কটপ, এই ডেস্কটপটা হয়তো কিছুদিন পরে এটা আপগ্রেডেড চলে আসবে, তখন এইসব তারের ক্যাপাসিটি এটা বাধা হয়ে দাঁড়াবে আর কি। হ্যাঁ, বাধা হয়ে দাঁড়াবে। এই যে সারাংশটা বলি, সারাংশ হচ্ছে যে আমরা ছোটোখাটো ডিভাইস বা ল্যান বা যে কাজেই আমরা ইউজ করি, তো এতদিন যেটা চলে আসছে যে এই ক্যাটাগরি 5 এগুলির নিচে কিন্তু ইউজ করা হয়নি। হ্যাঁ, ফার্স্ট ইন্টারনেট যে এটা ইউজ করা হতো, এটা ইউজ করা হতো। এখন এগুলি আমরা দিচ্ছি, মানে আমি কোনো জায়গায় সাজেস্ট করলে সব ক্যাটাগরি 6 দিয়ে দিচ্ছি। ক্যাটাগরি 6 এটা কিন্তু ওই কারণে, কারণ ওখানে কিন্তু অনেক কমই ইউজ হবে। এটা হলো 1 GB, তাই না? এটা হলো 1 GB, 1 গিগাবিট হয়ে চলে যাচ্ছে। কিন্তু এইটা একটা ডিভাইসে হয়তো ইউজ হবে না, কিন্তু প্যাচ কেবলটা ওটারই দিয়ে দিতে হয়, ওই কারণে যাতে ওখানে আটকে না যায়। মানে কারণ ডিভাইস অনেক ফাস্টার আসবে, তারগুলি স্লো হয়ে গেলে মুশকিল। এছাড়া দেখো সিকিউরিটি সিস্টেম আছে। সিকিউরিটি সিস্টেম বলতে আমরা এখানে বোঝাচ্ছি যে কোনো একটা জায়গার তোমার হচ্ছে নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট যা যা লাগবে সেগুলি। তো সংশ্লিষ্ট কি কি লাগবে দেখো, একটা হচ্ছে তার একটা ডোর এন্ট্রি সিস্টেম থাকতে পারে, মানে হচ্ছে দরজায় বা যেটাকে আমরা অ্যাক্সেস কন্ট্রোলও বলি আর কি, এই ডোর এন্ট্রি সিস্টেম অ্যাক্সেস কন্ট্রোলও বলি। একটা হচ্ছে ইন্ট্রুডার অ্যালার্ম সিস্টেম, মানে হচ্ছে যে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি ঢুকলো কিনা, যেটাকে বার্গলার অ্যালার্ম বলে, বা চোর টোর ঢুকছে কিনা এটা বোঝা যায়। ক্লোজ সার্কিট টেলিভিশন, সিসিটিভি যেটাকে বলে। ইমার্জেন্সি কল সিস্টেম, এটা অনেকটা আগুন লাগলে বা ওরকম হলে যখন সেটাকে জানিয়ে দেওয়া হয়, মানে সেক্ষেত্রে ওটার মধ্যে পাবলিক অ্যাড্রেস সিস্টেম চলে আসে, অ্যানাউন্সিং সহ। এটা হলো ইমার্জেন্সি কল সিস্টেম। আরটা হলো এমার্জেন্সি লাইটিং, এটা হলো যে যখন এসব ঘটনা ঘটবে অনেক সময় নিরাপত্তার জন্য বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। বিদ্যুৎ বন্ধ করে দিলে ওই বিল্ডিংয়ের মধ্যে বিশেষ করে তার এক্সিটগুলিতে বাতি জ্বলে ওঠার কথা, সেটা কোত্থেকে আসবে? তো সেটা নর্মাল বিদ্যুতের উপর সেটা চলবে না, ইমার্জেন্সি সাপ্লাইয়ের উপর এটা চলতে হবে। সেই জন্য ইমার্জেন্সি লাইটিং একটা চিন্তা করতে হয়। ফায়ার ডিটেকশন অ্যালার্ম সিস্টেম, বুঝতেছো, নামেই বুঝতেছো, খুব বেশি বলবো না কারণ আরেকটা মডিউল আছে ওটার উপরে, সেটা দেখাবো। লাইটেনিং প্রোটেকশন অ্যান্ড আর্থিং সিস্টেম, এটাও আসলে সিকিউরিটির একটা অংশ, বিকজ আচ্ছা এখন আমরা চলে যাই ডোর এন্ট্রি সিস্টেমে। এখানে জাস্ট ছবি দেখলে অনেক কিছু ভালো বোঝা যায়, তো ওইসব বর্ণনাটা বাদ দাও। এখানে দেখো যে এই সিস্টেমগুলি কীরকম থাকে, তোমরা অনেকে অলরেডি দেখে অভ্যস্ত। যে সেখানে এইটা হচ্ছে তোমার একটা ডায়াল প্যাড বলতে পারো তুমি, সেখানে চেপে তোমার হচ্ছে সে কোডটা দিচ্ছে, কোড দিলে তারপর সে ভিতরে ঢুকতে পারবে। হ্যাঁ, এটা কিছুই না, এটা একটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিস্টেম বেসড অন সফটওয়্যার অ্যান্ড এটা তোমার হচ্ছে ট্রান্সডিউসার আছে। মানে হচ্ছে যে ভেতরে কোনো একটা মোটর অথবা লক খুলে যাবে, তার কারণ দরজাটা তো ঠেলে সরাতে হবে। সো সেখানে একটা খিল বা একটা লকিংয়ের ব্যবস্থা থাকতে হবে। সেই জন্য বলছি যে সেই জায়গাটা কোনো একটা জিনিসকে অ্যাক্টিভেট করতে হবে, ওইরকম হলে তাকে ট্রান্সডিউসার বলে। না, হয়তো একটা মোটরই চলবে অথবা কিছু একটা সলিনয়েডও হতে পারে, যেটা ধাক্কা দিয়ে সরিয়ে দিবে। সো দিস ইজ ডোর এন্ট্রি সিস্টেম। এইটা যে যে টাচ করছে, আই মিন পুশ করে করে তোমার হচ্ছে একটা কোড দিচ্ছে, এটা আরও অনেক সিস্টেম আছে। একটা হতে পারে জাস্ট সবচেয়ে পপুলার এখন যেটা, সেটা হচ্ছে যে তোমার এই ফিঙ্গারপ্রিন্ট। ওকে, ফিঙ্গারপ্রিন্ট যেটা, তো একটা ইয়া থাকে, ওটার মধ্যে আঙ্গুলটা চেপে দিলে ফিঙ্গারপ্রিন্টটা মেমোরিতে থাকে, শুধুমাত্র অথেন্টিক লোকজনকে সে ঢুকতে দিবে। ওকে, আর যদি ওই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ না করে তাকে ঢুকতে দিবে না। তো প্রাইভেট হাউসিংয়ের জন্য তো এটা তো খুবই ভালো, যাদের ওগুলি ওখানে থাকবে তারা শুধু ঢুকতে পারবে, অন্যরা পারবে না, এটা তো ভালো, অনেক ভালো। কিন্তু পাবলিক প্লেসে যদি হয় তাহলে এই সিস্টেমটা দিলে তার কিছু অসুবিধা আছে। তো ওখানে আবার একটা মানুষকেও দাঁড় করে রাখতে হয়,
কারণ হচ্ছে অথরাইজড লোকজন ঢুকবে, আনঅথরাইজড লোকদেরকে ওই তারা ঢুকিয়ে দেবে, তাদের কাছে একটা এক্সট্রা কার্ড থাকে। এই ছাড়া আরও আছে, তুমি জানো যে ফেস রিকগনিশন থাকে, সেক্ষেত্রে একটা ক্যামেরা থাকবে এবং ওই ফিঙ্গারপ্রিন্টের মতো ফেস রিকগনিশন করে এটা। তো এখন আরও তোমাদের এইগুলি যখন আমি এই কোর্সটা ইয়ে করি, কি বলি যে কন্টেন্ট সাজাই, তখন স্বাভাবিকভাবে এগুলি অত অপশনগুলি দরজার ক্ষেত্রে ছিল না। লাস্ট কত বছরে অনেক কিছু চলে আসছে। কি কি আসছে তোমরা যদি সেটা দেখে থাকো ভালো, তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমাদের বলি যে আসলে ফোনের মধ্যে তুমি যে ঢুকছো ওটা কিন্তু অনেকটা অ্যাক্সেস কন্ট্রোলের মতোই। এটা বাড়িতে ঢুকবা, সেখানে এটা মানে হার্ডওয়্যার সহ থাকে, আর ফোনে ঢুকবা এটা শুধুমাত্র সফটওয়্যার থাকে। ফোনে তো দেখতেছো তুমি, এটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢোকা যায়, তারপরে তোমার হচ্ছে ফেস দিয়ে ঢোকা যায়, তারপরে প্যাটার্ন দিয়ে ঢোকা যায়, পাসওয়ার্ড দিয়ে ঢোকা যায়, সবই ঢোকা যায় না। তো এগুলি হচ্ছে প্যাটার্ন পাসওয়ার্ড। হ্যাঁ, চেপে চেপে এখানে পাসওয়ার্ড তো দেওয়াই যায়, প্যাটার্নের মতো করা যায়, মানে হচ্ছে পাসওয়ার্ডগুলিকে তুমি প্যাটার্নের মতো সাজাইলা, এটা 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 চাপ দিলা, সেইভাবে সম্ভব। এই ছাড়া তুমি জানো যে আইরিস, চোখের চোখের ইয়েও নিতে পারে, তো সেগুলি আছে। তো তোমাদের জন্য সুবিধা হলো যে ফোনে এখন যে যে টেকনোলজি আছে, তো একটা বাড়ির অ্যাক্সেস কন্ট্রোলে ওই টেকনোলজিগুলি অ্যাভেলেবল। ওকে, ওগুলি অ্যাভেলেবল। আগে এটা আমার সবাইকে বোঝাতে অসুবিধা হতো, কারণ ফোনগুলিতে ওই সিস্টেমগুলি তখনও না আসায় অনেকেই আগে বলতে তোমাদের গতবার পড়িয়েছি তা না, এ কোর্স তো আসলে অনেক আগের থেকেই আমি বিভিন্ন জায়গায় পড়াই আর কি, সেই তখনকার কথা বলছি আর কি। আই মিন তোমাদের তো মাত্র শুরু হলো, তোমরা বোধ হয় সেকেন্ড ব্যাচ নাকি, ট্রিপলই হয়েছে, তার কি তোমরা সেকেন্ড ব্যাচ না থার্ড ব্যাচ? ফোর্থ ব্যাচ তোমরা না? ওকে। তো তোমার ইভেন এই 4 বছরেই ধরো, এই আগে তো অল্প কিছু ফোনে ওই সিস্টেমগুলি ছিল, এখন 4 বছরেই দেখবো যে অলমোস্ট মানে স্মার্টফোন মানেই এগুলি আছে আর কি। হ্যাঁ, ভবিষ্যতে আরও অনেক কিছু আসবে। তো অ্যাক্সেস কন্ট্রোলটা ওখান থেকে বোঝা যায় আর কি, মানে ফোনেরটার মধ্যে হার্ডওয়্যারটা নাই আর কি। তো এখানে তো বুঝতে হবে যে একটা দরজাকে খুলে তারপর তো আবার সেটাকে সরাতে হবে, তো সো আর একটু বেশি ইয়া থাকে আর কি। এবং নিরাপত্তার কারণে ওখানে তোমার হচ্ছে লোক রাখতেই হয়, কারণ প্রাইভেট হাউস না হলে লোক রাখতেই হবে, কারণ লোকজন এসে তো ওখানে আটকে যাবে, সেটা তো হয় না। এরকম থাকে। তোমাদের হল হল টল এগুলিতে আছে অ্যাক্সেস কন্ট্রোল সিস্টেম? অসম্ভব জিনিস, তাই না? নাই। আমাদের হল টলগুলিতে কতগুলিতে চালু করে, আই মিন বসিয়ে চালু করা যায়নি, সমস্যা আছে তো, অনেক সমস্যা। হ্যাঁ, চালু করা যায়নি। তো সবচেয়ে ইয়ে হতো আমাদের শিক্ষকদের ক্লাবে বসিয়েও চালু করা যায়নি, মানে ওটা এখনো বসানো আছে, কিন্তু মানে ওখানে কেউ অসহযোগিতা করছে না, কিন্তু তারপরে হয় না আর কি, মানে প্রবলেম কিছু না কিছু থাকেই, সবার হাতের ছাপ নেওয়া হয়নি, অনেক রকম সমস্যা আছে আর কি। সো জিনিসটা হলো যে পজিটিভলি দেখতে হবে, সময়ের সাথে সাথে টেকনোলজিটা আসবে, তো তো তখন এগুলি সোশ্যালি অ্যাকসেপ্টেড হইতে হয় আর কি, ধীরে ধীরে এটা হবে। কোভিড আসার পরে অনেক ডিজিটাল টেকনোলজি আসলে আমরা এমনিতেই মেনে নিছি আর কি, নর্মাল অবস্থায় হয়তো আমরা নিতামই না। তো এটার সেই বিষয়গুলি এখানে তোমার হচ্ছে যে ক্যামেরা, যেটা বললাম বলেছি কিন্তু যে ক্যামেরাও থাকতে পারে। তো দেখো যে ডোর ক্যামেরা দেখছো, এই ডোর ক্যামেরা এটা এটা এইটা দিয়ে কিন্তু দুটো কাজ করা যায়। এক হচ্ছে যে তোমার ওই সিস্টেমের সাথে, এই দেখো কন্ট্রোলার যেটা, এটার সাথে তুমি এটা একাধিক ডোরে একটা, মানে এই ডোরে দুটো ক্যামেরা হয়তো দরকার নেই, কিন্তু ওই যে ফেস রিকগনিশন সিস্টেমের মাধ্যমে সে বাইরে থেকে সে ঢুকতে পারবে। আর একটা কাজ করা যায়, ওই একই জিনিস দিয়ে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এখানে দুটো কেন, তুমি ডট 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 ধরো না, তার মানে হচ্ছে যে মনে করো এখানে হয়তো 20টা দরজা আছে বা 10টা বা 5টা দরজা আছে, বড় মাল্টিপ্লেক্স হলে সেসব জায়গায় অনেক দরজা থাকা খুবই স্বাভাবিক। তো সেগুলিতে
প্রত্যেক দরজায় এটা বসানো থাকলো, তাদেরকে একটা কন্ট্রোলারের মাধ্যমে এনে ইন্টারনালি একটা জায়গায় তোমার হচ্ছে মনিটরের সামনে রেখে ওই মনিটর রুমে বসে তোমার হচ্ছে অপারেটররা ওগুলি ওখান থেকে খুলে দিতে পারে, রিমোট কন্ট্রোল। হ্যাঁ, এটা খুলে দিতে পারে। এতে সুবিধা হচ্ছে যে অনেক সময় সিকিউরিটির কারণে তোমার হচ্ছে লোকজন আর্মস বহন করে এবং হচ্ছে সিকিউরিটির পয়েন্টে, গান পয়েন্টে ধরে তাদের আর কি, মানে গানটা ওই সিকিউরিটি পার্সনের উপরে ধরে। রিমোট কন্ট্রোল হলে ওইটা পারে না, সে ওখানে দাঁড়িয়ে থাকে, হাতের কাছে লোকজন পায় না। সেই দিক থেকে বিশেষ করে ওই যে ক্যান্টনমেন্ট বা এটা এরিয়া, হাইলি সেন্সিটিভ জায়গাগুলিতে এইভাবে করা হয় যে ক্যামেরার পাশে ওখানে লোক বসে থাকার দরকার নেই, ভিতরে কন্ট্রোল রুম থেকে এটা করতে হবে, দরজা খোলার ব্যবস্থা করবে অথবা করবে না। এটা একটা প্রাইভেট হাউসে কাজ করা যায়, সেক্ষেত্রে বুঝতেছো যে এত ক্যামেরার দরকার নাই, এত মনিটরেরও দরকার নাই, তবে মনিটর লাগে। একটা প্রাইভেট হাউসে অনেকেই যেটা করে যে ওইখানে তোমার হচ্ছে দেখে নেয় যে বাইরে কে আসছে, তারপর যদি সে রেসপন্ড করতে চায় করে, আর রেসপন্ড করতে না চাইলে করে না। এখানে একটা ফুটা দেখতে পাচ্ছ তুমি, এই ফুটার অনেক অর্থ হতে পারে। এক হতে পারে যে কন্ট্রোল বাটন, আর একটা সাধারণত যেটা হয় যে কথা বলতে হয়, কিন্তু তখন মানে বাইরের থেকে যে ঢুকছে তার তো চেহারা দেখলো, দেখে সে দেখা গেল যে অপরিচিত, তখন সে জানতে চাইলো যে আপনি আসছেন পারপাসটা কি, সেই জন্য কিছু কথাও বলতে হয়, সেজন্য এরকম থাকে। সে পোস্টম্যান হতে পারে, ডেলিভারি ম্যান হতে পারে, অনেক কিছুই হতে পারে না, তো সেরকম। তো এগুলি সবই ডোর কন্ট্রোল সিস্টেমের উদাহরণ। তো এগুলির ক্ষেত্রে আমাদের এখন প্রশ্ন আসতেছে যে আমরা তো অ্যারেঞ্জমেন্টটা দেখাইলাম যে এইভাবে হয়, এই নিরাপত্তা সংক্রান্ত বিষয়টা এরকম, আমাদের প্রশ্ন আসতেছে যে এটার আমরা ওয়্যারিংটা কীভাবে করব। তো ওয়্যারিংয়ের জন্য বলছি, দেখো এখানে যে পাওয়ার যেটা লাগবে ওইটার জন্য, সেটা হচ্ছে যে পাওয়ারের আমরা যে ওয়্যারিংটা শিখেছি ওইভাবে করবো। এখানে কী শিখেছি যে যদি এটার পাওয়ারটা, টোটাল পাওয়ারটা যদি খুব বেশি না হয়, তাহলে আমরা সবচেয়ে মিনিমাম তার যেটা ইউজ করা মানে 1.5 সেটা দেবো। আমার কিন্তু সে 2 ওয়াট, 5 ওয়াট, 10 ওয়াট, 20 ওয়াট, 100 ওয়াট এরকম কোনো ইয়ে নাই। মানে আমরা বলেছি যে ও 1 কিলোর নিচে যদি হয় তাহলেই হইলো, হ্যাঁ, যাই হোক না কেন, যত ওয়াট হোক না কেন আমরা ওটা দিয়ে দেবো, আমাদের ওটা নিয়ে কোনো চিন্তা নেই। তো সেই জন্য বলছি যে এগুলির আর তাহলে সিগন্যাল ওয়্যারিং কিন্তু লাগবে, হ্যাঁ, সিগন্যাল ওয়্যারিং লাগবে। সো এখানে তোমার ওই যে ডোর এন্ট্রিটাকে আরও একটু ডিটেল দেখানো হলো, কীভাবে দেখলা যে সেটা আগে দেখো যে এইখানে তোমার যে পাওয়ারটা সাপ্লাই দিতে হবে সেটা হচ্ছে যে এত ভোল্টের, এবং এখানে যদি তুমি অটটা জানতে পারো তাহলে হচ্ছে তোমার ওখান থেকে এই যে এখান থেকে হচ্ছে এই যে 220 ভোল্ট হচ্ছে এখানে আর কি, সরি মানে এটা সরি বলতে বোঝাচ্ছি যে তুমি যদি প্লাগ দেখতেছো, এই প্লাগটাকে যে পয়েন্টে ঢুকাবা ওই পয়েন্টটা হচ্ছে 220 ভোল্ট, কিন্তু এটা হচ্ছে ইট ইজ লাইক চার্জার, কিন্তু ডিসি না, এসি, মানে এটার মধ্যে ট্রান্সফরমার আছে এই যে মোটা অংশটার মধ্যে, সে ওটাকে জাস্ট কমিয়ে 12-তে নামিয়ে নিয়ে আসতেছে এসি। তো এগুলো তো আমাদের কিছু করার নাই, মানে এই ব্লক সিস্টেমটাই কিনতে পাওয়া যায়। তো জাস্ট এখানে দেখানো হচ্ছে যে ওর অল্প ভোল্টেজে চলে। তো কি হয়, এর হচ্ছে ইনডোর ইউনিট, মানে দরজার ভিতরের অংশটা, এটা হলো আউটডোর ইউনিট। আমরা এটা কি বলছি জানো, দিস ইজ নট ক্যামেরা, নট পুশ বাটন, নট ডিসি। এটা হচ্ছে যে বলছিলাম যে মেকানিক্যাল অংশ একটা থাকে যেটা ধাক্কা দিয়ে দরজাকে খুলবে, যে সেই লকটা, ওই অংশটা। তুমি ভাবতেছো একটা জিনিস রিপিট হচ্ছে কিনা, এখানে অনেক পদ্ধতি দেখিয়েছি, সব ইলেকট্রনিক পদ্ধতি। এগুলিতে হচ্ছে তুমি ঢুকতে দিবা কি দিবা না সেই সমস্ত সিদ্ধান্তগুলি এটার বিসিসে আসবে। এখন মনে করো সব কিছু স্যাটিসফাইড, যে লোকটাকে আইডেন্টিফাই করা দরকার করলা, সে অ্যাক্সেস পাবে, সেটাও সিদ্ধান্ত হলো। এখন এখানে প্রাইভেট ডোর যদি হয়, তো ডোরটা আসলে কীভাবে লাগানো থাকে সেটা একটা দেখানো হচ্ছে, যে এরকম একটা ডোর থাকে, এই লকটা তোমার হচ্ছে ওখানে যখন কম্বিনেশন দেয়, সে যদি অথেন্টিক পার্সন হয় তাহলে তো সে অথেন্টিক কম্বিনেশন দিবে, তখন এই অংশটা খুলে যায়। আর যদি সে অথেন্টিক পার্সন না হয়, দেন তুমি মনিটরের মাধ্যমে, তার সাথে ক্যামেরার মাধ্যমে তার সাথে কথা বলে তাকে তুমি এখন অ্যালাউ করলা। তো অ্যালাউ করলে কি হবে, এই আউটডোর ইউনিট থেকে যা দেওয়ার সে দিবে, আর ইনডোর ইউনিট থেকে যা দেওয়ার তুমি দেবা, বুঝছো কিনা? আউটডোর ইউনিট থেকে যে দিবে সে যদি অথেন্টিক পার্সন হয়, সে কিন্তু এই তালাটা খুলে ফেলতে পারবে আউটডোর ইউনিট থেকে। বিকজ দেখো এই যে এখান থেকে সে যে চাপ দিল, বা তার চেহারাটা দেখাইলো, অথবা তার থাম্বস ইমপ্রেশন দিল, অথবা তার হচ্ছে আইরিস, চোখের সে ইয়ে নিল, এগুলি দিয়ে যদি তাকে একটা আইডেন্টিফাই করে ফেলতে পারে এই ইউনিটটা, দেন এই যে তারের মধ্যে দিয়ে সিগন্যাল যে এই যে এখান দিয়ে এসে লকটা খুলে যাবে। যদি সেটা না পারে, দেন
ইউ ক্যান মানে হচ্ছে যারা ভেতরে আছে তারা তাকে ডিনাই করতে পারে, অ্যাক্সেস ডিনাইড, অথবা তাকে অ্যালাউ করতে পারে। তো অ্যালাউ করতে গেলে তখন হচ্ছে এই ইনডোর আলা তাকে সিগন্যাল দিবে, দিয়ে এটা খুলে দিবে, তাকে অ্যাক্সেসটা দিবে। তো সেই জন্যই মনিটরের ব্যবস্থা, মনিটর দিয়ে সে দেখলো, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা আছে, কথা বললো, দেখে কথা বলে তখন অ্যালাউ করলো। এটা হচ্ছে প্রাইভেট হাউসের জন্য। ইভেন এটা যদি পাবলিক জায়গা হয় তাহলেও সমস্যা নেই, কেননা ওই যে ওখানে দেখো সেক্ষেত্রে যে এই সিস্টেমটা কাজে লাগবে, এই যে এটা মানে অনেকগুলি এরকম ডোর থাকতে পারে, এখানে তারা দেখতেছে, দেখে যাকে অ্যালাউ করার সে ওখান থেকে ওই জায়গা থেকে ওকে অ্যাক্সেস দিয়ে দিবে, অ্যাক্সেস দিলে দরজাটা খুলে যাবে। এই হচ্ছে মোটামুটি তোমার ডোরের অ্যাক্সেস কন্ট্রোলের মেকানিজম শেখানো হলো। এখানে বার্গলার অ্যালার্ম সিস্টেম আছে, ইন্ট্রুডার ধরা পড়লে বা তার ছায়া পড়লে বা তার মুভমেন্ট হলে অ্যালার্ম বেজে উঠবে। তোমরা জানো এগুলি কীভাবে করা যায়, এটা এখানে আমি এটা বেশি বলি নেই, কারণ আমি জানি যে এগুলি স্কুল প্রজেক্ট। হ্যাঁ, যারা বুঝো যে স্যার না স্কুল প্রজেক্ট আমি তো জানি না, একটু দেখাই দেন, জাস্ট একটা আইডিয়া দিই। যে মনে করো এইদিকে একটা সেন্সর থাকে, এইদিকে একটা সেন্সর থাকে, একটাকে তুমি বলতে পারো ট্রান্সমিটার আর একটা রিসিভার। তো এটার সাথেও পাওয়ারের ব্যবস্থা আছে, এটার সাথেও পাওয়ারের ব্যবস্থা আছে, এদিক থেকে পাওয়ার সাপ্লাই, আর এটা চলে গেছে অ্যালার্মে। এখন মনে করো এই জায়গা দিয়ে যদি কেউ নড়াচড়া করে, যাতায়াত করে, সে কিন্তু সেন্সরগুলি দেখবে না, কিন্তু তার মুভমেন্টটা সে বুঝতে পারবে। বুঝলে এই দুটো কিন্তু একটা থেকে আরেকটা সিগন্যাল পাঠাচ্ছিল, এই মাঝখানে বাধাটা পাওয়ায় সিগন্যালটা ইন্টারাপ্ট হবে, অ্যালার্মটা বেজে উঠবে। তার মানে ওখান দিয়ে কেউ নড়াচড়া করলে অ্যালার্মটা বাজানো সম্ভব। এগুলি আরও সেন্সিটিভ করার জন্য এখানে নানা ধরনের সেন্সর দেওয়া যায়, লেজার দেওয়া যায়, ইনফ্রারেড দেওয়া যায়। নর্মাল এলইডি দিলে সাধারণত দিনের আলোতে প্রবলেম হয়ে যায়, নর্মাল এলইডি। আর এলইডি আবার জ্বলতে থাকে, সেটাও আবার অনেকে খেয়াল করে ফেলে। তো এই ছাড়া এসব যে জিনিস বাদ দিয়ে এখানে কিন্তু প্রক্সিমিটি সেন্সর দেওয়া যায়, যেটা হলো যে কেউ কাছে আসলে ওর ভাইব্রেশন অথবা ওগুলিও সে বুঝতে পারে, তো সেটা দিয়েও কিন্তু করা যায়। ওকে, সেই জন্য বার্গলার অ্যালার্মের আর বেশি কিছু দেখানো হলো না। এটা তো ছোট ছোট স্কুল ছেলেরাও বার্গলার অ্যালার্ম সব বানায়, হাত হাত দিয়ে ছায়া পড়লে দেখবা বেজে উঠতেছে। সিসিটিভিটা আসে, ইউনো সিসিটিভি মানে হচ্ছে ক্রস সার্কিট টেলিভিশন বলে, এই সিস্টেমে এখানে একটা দেখানো হলো যে সে এখানে এগুলি হচ্ছে ক্যামেরা। হ্যাঁ, সো ক্যামেরাগুলিতে পাওয়ার লাগবে, আর এটা থাকছে কোয়াক্সিয়াল কেবল, এগুলি সিগন্যাল। তার মানে এই তারগুলি হচ্ছে পাওয়ারের, এই আর বাকিগুলি হচ্ছে সিগন্যালের। দেখো বাকিগুলি সিগন্যালের। তাদেরকে নিয়ে একটা হার্ড ডিস্ক, রেকর্ডার অ্যান্ড মাল্টিপ্লেক্সার সেখানে তাদেরকে ঢোকানো হবে, ওই রেকর্ডারেরও পাওয়ার লাগবে। আর এইটাকে পরে আমি একটা মনিটরে দেখব, মনিটরেও পাওয়ার লাগবে। পাওয়ার কথাটা বারবার এই জন্য বলছি যে আমাদের এই কোর্সে তোমাকে এই সব জিনিস ওয়্যারিং করে রাখতে হবে যাতে সেগুলি বসানো যায়, পরে বসানোর জন্য যাতে ওয়াল ভাঙতে না হয়। তার মানে যে জায়গায় মনিটর থাকবে সেখানে তুমি একটা পাওয়ার পয়েন্ট রাখবা, যেখানে হার্ড ডিস্ক রেকর্ডার মানে ইট মে বি এ কম্পিউটার, সেখানে একটা পাওয়ারের ব্যবস্থা রাখবো। মনিটরের জন্য পাওয়ার, কম্পিউটারের জন্য পাওয়ার। তুমি বলবা মনিটরটা কি কম্পিউটার থেকে পাওয়ার দেওয়া যাবে না? যাবে, তো সেরকম তার সেই ব্যবস্থা থাকতে হবে, না থাকলে আলাদা পাওয়ারের ব্যবস্থা করবা। আর যেখানে যেখানে ক্যামেরা আছে সব পয়েন্টে তোমার হচ্ছে পাওয়ারের ব্যবস্থা করতে হবে। এটার মানে কি, তোমরা দেখছো যে অ্যাসাইনমেন্টগুলি যে ওখানে আমি যে এনলিস্ট করে দিতে চাচ্ছি, তো ওখানে তোমাদের সিসিটিভি কাউকে না কাউকে করতে হবে। তো এই যেগুলি দেখাচ্ছি হচ্ছে সেই কাজের জন্য। তো তুমি যে সিসিটিভিগুলি বসাবে সেই সিসিটিভিগুলি কিন্তু এখানে তো সবগুলি এক জায়গায় দেখানো হয়েছে, বিকজ দিস ইজ সার্কিট, কিন্তু তোমাকে কিন্তু লেআউট দেখাতে হবে। তার মানে বড় একটা বারান্দা মনে করো আছে, তো সেই বারান্দার বিভিন্ন লোকেশনে তোমার এই ক্যামেরা বসাতে হবে। তো তোমাকে ওই ক্যামেরাগুলিতে পাওয়ার দেওয়ার জন্য ওখানে পাওয়ার পয়েন্ট রাখতে হবে, বুঝছো কিনা? আর সিগন্যালের জন্য কোয়াক্সিয়াল কেবল ওখান থেকে টেনে এনে একটা কন্ট্রোল রুম থাকবে, কন্ট্রোলের মধ্যে হচ্ছে এই রেকর্ডার থাকবে আর হচ্ছে মনিটর থাকবে, সেখানে কিন্তু ওটাকে ঢুকিয়ে দিতে হবে, বুঝছো কিনা? এই আর কি। সেই জন্য এই যে আমরা অনেক যে থিওরিগুলি দেখাচ্ছি, মূলত এগুলি ভালো করে বুঝো এবং পরও দেন তুমি ওই ড্রয়িংগুলি করতে পারবে, ওই যে আমরা যে অ্যাসাইনমেন্টগুলি দিতে চাচ্ছি, অ্যাসাইনমেন্ট অ্যান্ড টার্ম প্রজেক্ট। ওকে, এবার আসি যে দিস ইজ নট অল। এটা হচ্ছে একটা পুরানো আমলের সিস্টেম। পুরানো আমলের সিস্টেম কেন? বিকজ দিস ক্যামেরা ইজ অ্যানালগ ক্যামেরা অ্যান্ড ইউ নো দিস কোয়াক্সিয়াল কেবল ইজ অলসো অ্যানালগ সিস্টেম। এখানে কিন্তু ডিজিটাল নাই। তোমরা তো টেলিভিশনে অনেক দামি দামি টেলিভিশন সেট দেখেছো, যেগুলিকে ইভেন 4K হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে দেখবা যে কোয়াক্সিয়াল কেবল বা কেবল টেলিভিশন চলতেছে সেখানে।
সো দিস কেবল ইজ অ্যানালগ। তোমার টেলিভিশন যতই ডিজিটাল হোক, টেলিভিশন সেটটা কিন্তু তুমি ওই সিগন্যালটা দেখতেছো তুমি আসলে অ্যানালগ সিস্টেমে এভাবে দেখতেছো আর কি। সো এগুলির মডার্নাইজেশন আছে, সেটাও আমরা শিখাবো। তুমি বেসিকটা আগে শিখে নাও যে পাওয়ার লাগছে, আমার কেবল লাগছে। আরেকটা যেটা করা যায় যে আমরা এখানে আইপি ক্যামেরা বসাতে পারি। আইপি মানে ইন্টারনেট প্রোটোকল, আইপি ক্যামেরা। আইপি ক্যামেরা বসালে আমার এখানে ওই ক্যামেরাগুলিতে পাওয়ার লাগবে, এটার মতোই ক্যামেরাগুলির পাওয়ার। আরেকটা লাগবে যে এই যে তারগুলি যাচ্ছে, যেটাকে আমরা বলছি কোয়াক্সিয়াল কেবল, ওখানে তোমাদের আমি একটু বুদ্ধি যাচাই করি যে এটা যদি আইপি ক্যামেরা হয় তাহলে এইখানে যে তারটা ইউজ করবো সিগন্যালের জন্য, তারটা কি হবে বলো তো? মানে বেশি বুদ্ধি লাগবে না। এই যে আজকেই পড়িয়েছি বা এই যে আমি যেদিন থেকে এটা পড়াচ্ছি অনেকবার দেখাচ্ছি যে তারের বিভিন্ন সাইজ, ওটা থেকে একটা আইডিয়া করো কি তার লাগবে বলো। মানে ক্যাট 5 ক্যাট 6 সেটা বলো, ইউটিপি এসটিপিও হতে পারে। ক্যাট 5 ক্যাট 6 ওগুলি বলো, সেটাই হলো প্রকৃত আনসার। কারণ হচ্ছে তুমি তো দেখছো ওটা এই ইউটিপি হয়, মানে আনশিল্ডেড হয়, শিল্ডেড হয়, ঠিক আছে? ইউটিপি এসটিপি ওগুলি হতে পারবে, সমস্যা নাই। শিল্ডেডটা ইউজ করব। হ্যাঁ, শিল্ডেডটা, শিল্ডেড। শিল্ডেডটা কোথায় ইউজ করবা? হ্যালো, প্রশ্নটা কি, শিল্ডেডটা না আনশিল্ডেডটা, কোনটা মানে সেটা জানতে চাচ্ছ? আমি জি তো স্যার। হ্যাঁ, আচ্ছা। ওটা তো যে এই জন্য তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর সাথে সাথে তোমার হচ্ছে যে ইকোনমিক্স ফাইন্যান্সটা বুঝতে হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, সেটাই এক্স্যাক্টলি। তুমি কিন্তু দেখো যে তোমার যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের তুলনায় এগুলির ক্যাপাসিটি কিন্তু অনেক অনেক বেশি। তো তুমি আনশিল্ডেডটা ইউটিভিটা ইউজ করে ফেলো, ক্যাটাগরির মধ্যে থাকো। ক্যাটাগরি হচ্ছে ক্যাপাসিটি, আর ওটা হলো শিল্ডিং আনশিল্ডিং। তারপরে দেখবা যে এগুলি খুব ভালো হচ্ছে। বাই চান্স কখনো সেগুলির ওই যে সিগন্যাল কোয়ালিটি ড্রপ করলে তখন এসটিপি দিতে হবে। ইউজুয়ালি ওটা সমস্যা হয় না, কারণ তুমি মনে রাখতে হবে তুমি কিন্তু একটা জায়গায় করতে গেলে ক্যামেরা বসাচ্ছ ডজন ডজন, বুঝতে পারছো? ওইটা অনেক বেশি ক্যামেরা হয়ে গেলে তখন তোমার হচ্ছে আর জায়গাটা কেমন, আরও অনেক অনেক সিগন্যাল আছে কিনা। তারপরে যখন প্র্যাকটিক্যালি আমরা সমস্যা পাবো তখনই শুধু শিল্ডের ব্যবস্থা হবে, আদারওয়াইজ দরকার নেই, কারণ দামের তো একটা বিষয় আছে, কিনতে গেলেই তো বোঝা যাবে। এনিওয়ে, ডোন্ট মাইন্ড, মানে হচ্ছে যে শুধু তুমি যন্ত্র সম্পর্কে জানলে হচ্ছে না, তার প্রাইসটা মাথায় রাখতে হবে। বাস্তব জীবনে আমরা তাই করি, কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে আমি জিনিসটা তো আর খচিয়ে দেখছি না দেখে আমার তুমি একটা ফোন কিনবা, কি এই একই কাজ করো না বলো? তোমার দরকার স্মার্টফোন, তাকে দরকার এই ফিচার, তো তারপর কি করো? এরপরে যেই কিন্তু তুমি চলে যাও প্রাইসে। তো প্রাইস কিন্তু তুমি তো ইয়ে করতে পারো না, তোমার অনেক অনেক ফিচার চাই। তুমি দেখলা যে আইফোন, ওরে বাবা, স্যামসাং সেটাও অনেক দাম, তাহলে অথচ ফিচারগুলি আমি ছাড়তে চাচ্ছি না, আমার এই চাই। তখন আমরা অন্য ব্র্যান্ডে যাই যেখানে সমস্ত ফিচারগুলি পাবো কিন্তু বেশ কম দামে পাচ্ছি, তো দামটা আমার কাছে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে তখন। আবার অনেকে মনে করেন না আমি কোয়ালিটি ছাড়বো না, অমুক অমুক হাই ব্র্যান্ডেই থাকবো, কিন্তু দামে হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা ফিচার ছেড়ে দিয়ে আসি, ঠিক আছে আমি একটু মানে, তাই না? এই তো এগুলি কিন্তু যে তোমার টেকনিক্যাল বিষয়গুলি হচ্ছে ইঞ্জিনিয়ারিং, আমরা বলতেছি এই চাই, সাথে দাম কত চাই সেটাও তো বিবেচ্য বিষয় ওরকম। তো তুমি এখানে, আমি প্রশ্নটা ছিল যে আমরা যখন এখানে আইপি ক্যামেরায় গেলাম তখন এখানে এইটার পরিবর্তে কি কেবল ইউজ করব, এখন উত্তর হচ্ছে যে আমার ওই ক্যাটাগরি 5 6, তার নিচে যে 4 3 1 2 আছে সেগুলি তো অনেক লো ক্যাপাসিটি দেখতেছো। ওইটা তো এখন আর মানে ওটা তো ক্যাটাগরির হিস্ট্রি দেওয়া হয়েছে যে এইভাবে ডেভেলপমেন্ট শুরু হয়েছিল। তো তোমরা তো নিজেরাই বুঝো যে আজ থেকে 10 বছর 12 বছর আগে আমরা যে ডিভাইসগুলি ইউজ করতাম তারই বা ক্যাপাসিটি কত, একটা ফোন ছিল তার র্যামগুলি কত থাকতো বলো? সেইগুলি বাড়তে বাড়তে কোথায় চলে গেছে না? তো সেই জন্য তার তারগুলিকে হাই ক্যাপাসিটি ইউজ করতে বলতেছি আমি আর কি। হ্যাঁ, যে তোমার হয়তো ওই 10 Mbps-ও কিন্তু হয়ে যাবে, কিন্তু ওটা ইউজ করা ঠিক না। হয়ে যাবে মনে করে দিলাম, ওই তারটা তো তুমি প্রতি বছর চেঞ্জ করবে না, ওটা চেঞ্জ করবে না, তার মধ্যে দেখা গেল তোমার এমন ডিভাইস তুমি ইউজ করতেছো যে ওই একটু তারের জন্য, একটু বেশি দামি না কিন্তু, সেজন্য এগুলিকে বলে বোটল নেকিং মানে এইগুলি চিপা হয়ে গেলে সামনের সমস্ত জিনিস চাপা পড়ে যাবে। এগুলিকে হায়ার ক্যাপাসিটি রাখতে হয়, এগুলিকে হায়ার ক্যাপাসিটি, যেমন রাস্তাঘাট বড় হলে তোমার হচ্ছে সব কিছু স্মুথলি চলবে। রাস্তাঘাট ছোট করে করে তুমি দামি দামি গাড়ি কিনলে লাভ তো হবে না,
রাস্তাঘাট তো তাই না, তো এই তারগুলি হচ্ছে রাস্তাঘাট। তো রাস্তাঘাটে এগুলিকে বোটল নাকি করতে হয় না, এগুলিকে চিপিয়ে চাপাই দিতে হয় না। তাই কি বলেছি সেই জন্য আমরা বলেছি যে তুমি বলো যে এই তারটা কোন ক্যাটাগরি, যেহেতু আমার রাইট। হ্যাঁ, এখন ক্যাট সিক্স নিলা তুমি, কিন্তু তারপর আসতেছে এসটিপি বা ইউটিপি, ওটা কিন্তু একই ক্যাটাগরির মধ্যে দাম বেশি কমের ব্যাপার। একটা প্রোটেক্টেড শিল্ডের আর একটা শিল্ডের দাম, শিল্ডিং এগেনস্ট নয়েজ। তো তোমার দেখো আমরা তো প্রচুর আনশিল্ড ইউটিপি ইউজ করতেছি, মানে আনশিল্ডেড ইউজ করতেছি, এই যে অত অসুবিধা হয় না। অসুবিধা দেখা দিলে তখন অসুবিধা হয় না কেন, কারণ এই ডিজিটাল ডাটার সুবিধা হচ্ছে ওগুলি কিন্তু আবার তোমার এই যে এইসব লেভেলে যেয়ে এখানে কিন্তু আবার ফিল্টারিং হয়, বুঝছো, প্রসেসিং হয়তো ডাটাগুলি, কারণ এখান থেকে এখানে আসতেছে কিন্তু হাবি জাবি 010101 আসতেছে। তো তোমরা এই জিনিস জানো কিনা যে আমাদের, আমি তো আগের দিন বলেছি যে আমাদের ভিডিও বলো অডিও বলো, তার মানে ছবি বলো, এই ইমেজ বলো, আর হচ্ছে ফিল্ম বলো, আর হচ্ছে সাউন্ড বলো, সব কিছু কিন্তু অ্যানালগ। আমরা তুলি অ্যানালগ, আমরা দেখি অ্যানালগ, কিন্তু মাঝখান দিয়ে আমরা যে যে জিনিসের মধ্যে দিয়ে নিয়ে আসি ওটা যদি ডিজিটাল হয় তাহলে এগুলি প্রসেস করতে সুবিধা, 1010 তো তোর থেকে নয়েজকে বাদ দেওয়ার সুবিধা। তো সেই জন্য তোমার এখান দিয়ে কেবলটা যদি আনশিল্ডেড হয়, সে যদি মারাত্মক রকমের ডাটা লস করে নয়েজের সাথে মিশাই না ফেলে থাকে, তাইলে আর তোমার দরকার হবে না। তুমি দেখবা যে এখানে মনিটরে দেখবা যে ভালো হাই কোয়ালিটি তুমি এটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? তো ওই জন্য, আর যদি ওখানে সমস্যা হয় দেন এখানে নিতে হবে। এনিওয়ে, এরপরে আসো থার্ড ক্যাটাগরি। কি বলছি দেখো, অ্যানালগ থেকে তুমি ডিজিটালে চলে গেলা। ডিজিটালে এখানে ডিজিটাল ডাটা বলেই আমি ডিজিটাল তার দিব, আই মিন এখানে হচ্ছে কোয়েকশাল দিলে হবে না। কিন্তু বলতেছি এর মধ্যে আরেক ধরনের ইমপ্রুভমেন্ট আছে। দিস ক্যাটাগরি কেবল, এগুলির আবার কিছু কিছু ক্যামেরা আছে যেটা হচ্ছে আলাদা পাওয়ারের সকেটই থাকে না, সে করতেছে কি ওই যে যে কমিউনিকেশন তার ওর মধ্যে দিয়েই সে পাওয়ার নিতে পারে, এরকম ধরনের ক্যামেরা আছে। তো ওগুলির জন্য তাহলে তোমার যেটা হচ্ছে যে সেগুলি যদি আমরা স্পেসিফিকেশনটা পাই যে এটা কি ধরনের ক্যামেরা, তাইলে আমরা আমাদের ডিজাইনে ইভেন পাওয়ার পয়েন্ট না রাখলেও পারি, কিন্তু তোমাকে তো ক্যামেরার টাইপটা কিন্তু তখন জেনে নিতে হবে। তাহলে তিন ধরনের হলো, এক ধরনের হচ্ছে অ্যানালগ উইথ পাওয়ার, একটা হলো ডিজিটাল উইথ পাওয়ার, আর একটা হচ্ছে ডিজিটাল উইথ অনলি কমিউনিকেশন, যেখানে কমিউনিকেশন তারটাই তাকে পাওয়ার দিবে আর কি। বোঝা গেছে কিনা? এই হচ্ছে সারমর্ম। তো এখানে দেখো ওই ধরনের জিনিস বসানো হয়েছে, দেখেই বুঝতে পারছো এখানে পাওয়ার লাগছে, এবং ক্যামেরাগুলি হচ্ছে অ্যানালগ বিকজ দ্য কমিউনিকেশন কেবল ইজ কোয়াক্সিয়াল। তারপরে তার মনিটর, এখানে হচ্ছে ওই যে ওই সুইচার, ওটাই মিক্সার, ওখানে যেটা বলতেছিলাম সেটা। তো এরও পাওয়ার লাগবে, তো ওখানে তিনটা জিনিস ছিল, মনিটরে পাওয়ার, কন্ট্রোলের পাওয়ার বা সুইচে, আর হচ্ছে ক্যামেরায় পাওয়ার, সবই কিন্তু আছে এখানে। এগুলি মাথায় রেখে ডিজাইন করতে হবে। তুমি যদি বলো স্যার এত কিছু জেনে আমাদের কোথায় আমরা এটা কাজে লাগাবো, কাজে লাগাবা হচ্ছে দামের বিষয়ে, যে এগুলি যদি নাও সস্তা, বুঝতে পারছো, এগুলি হচ্ছে সস্তা, কিন্তু সস্তার আবার চার অবস্থা। বাজেটে কম হলে এগুলি, কিন্তু আইপিটা দিয়ে করলে যেটা হয় সেটা হচ্ছে যে এখানে দেখো আইপি সিসিটিভি অ্যান্ড ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক। সো এটা দিয়ে যেটা হয়তো দেখতেছো যে তোমার স্বাভাবিকভাবেই তোমার যে ইথারনেট, এবং ইউনো যে নট অনলি ইথারনেট, আমরা তো ওই ইথারনেটের ওটা আমরা যে গিগাবিটে চলে যেতে চাচ্ছি, তাই না? মানে ক্যাটাগরি 6 অথবা ক্যাটাগরি 5E যেটা এনহ্যান্স। তো এগুলি তোমার তো সুবিধা হচ্ছে যে দেখো যে ক্যামেরাগুলি, দেখো এটাকে তুমি ভিডিও সার্ভারে নিয়ে আসতেছো, তার মানে এখানে রেকর্ডার ফেকর্ডার দরকার নেই, সার্ভারটাই রেকর্ডার, কারণ আমাকে আলাদা করে কি রেকর্ড করবো, আমার তো ক্যামেরার মধ্যেই রেকর্ড হচ্ছে, কারণ ক্যামেরাই ওই ছবিটাকে সঙ্গে সঙ্গে ডিজিটাইজ করে ফেলছে, বাইনারি ডিজিটে নিয়ে আসছে। সো আমি একটা সার্ভারে তাদের ছাড়লেই হয়ে গেল, আলাদা কোনো ভিডিও স্ট্রিম তো আমার লাগছে না। আচ্ছা, এখানে এটাকে অ্যানালগ ক্যামেরা বলাটা ঠিক হচ্ছে না, কেন? কারণ তোমার হচ্ছে যে যদি বলা হয় যে অ্যানালগ ক্যামেরা, তাইলে সেই তার আউটপুট হবে অ্যানালগ, এবং এই ভিডিও সার্ভারে তোমার হচ্ছে তুমি যদি অ্যানালগ রাখো, প্রথমত সার্ভারে অ্যানালগ রাখা যায় না, এটা তো সার্ভার বলতেছি আমি, তার মানে সে তো কোনো এক জায়গায় অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার লাগবে, সেটা কোথায়? তুমি তো এই যে ইথারনেটে দিয়ে দিচ্ছ, ইথারনেটে তুমি অ্যানালগ দিতে পারবে না, তার মানে এইটা অবশ্যই ডিজিটাল ফর্মে আছে। তো এই ক্যামেরার মধ্যেই মানে এরা বোধহয় বলতে চাচ্ছে যে এটা আমি বারবার বলি, কিন্তু অডিও ভিডিও এভরিথিং, ইমেজ এভরিথিং হচ্ছে অ্যানালগ। তো এইটা যখন তুমি অ্যানালগ ক্যামেরায় তুলো, সেই অ্যানালগটা অ্যানালগই রাখে, আর যখন ডিজিটাল ক্যামেরায় তুলো ওই অ্যানালগকে ক্যামেরার মধ্যেই ডিজিটাল করে ফেলে, বুঝছো কিনা?
মানে পিক্সেলে কনভার্ট করে ফেলে। অ্যানালগটার মধ্যে পিক্সেল থাকে না, কিন্তু শুধুমাত্র ডিজিটালটাই পিক্সেল থাকে। এই ব্যাপারটা বুঝছো কিনা? অ্যানালগটা হচ্ছে অপটিক্যাল সাপ নিয়ে নেয়, ইমেজ হিসাবে রাখে, অপটিক্যাল সাপ। আর ডিজিটালটা হচ্ছে ও সঙ্গে সঙ্গে পিক্সেলে ভাগ করে ফেলে। সে শুধু কতগুলি জায়গায় কতগুলি ফোঁটা আছে ওগুলির একটা হিসাব রাখে। সো দিস মাস্ট বি ডিজিটাল, মানে এটার মধ্যে অলরেডি অ্যানালগ থেকে ডিজিটাল ফর্মে চলে আসছে। সো সেটা আমি ভিডিও সার্ভারে দিলাম, নো প্রবলেম, কারণ সার্ভারে তো ডিজিটাল ডাটা রাখতে পারে। তারপর ইথারনেটে আমি দিলাম, ওটা হচ্ছে আমার ইয়ের জন্য, মানে আমি কিসের জন্য দিলাম, যে ওই যে বিভিন্ন পয়েন্ট থেকে অ্যাক্সেসের জন্য। নেটওয়ার্ক ক্যামেরা আছে আমার, এইদিকে মনিটর আছে, এইদিকে দেখো পিসি সার্ভার, হ্যাঁ, আর হচ্ছে এইদিকে অন্য পিসি থেকে রিমোট অ্যাক্সেসের জন্য। এখানে ইন্টারনেট বলছে, কিন্তু আমরা জানি ইভেন ক্যান বি ক্লাউড। হ্যাঁ, তো ক্লাউড হলে তো ক্লাউড কি, তখন সার্ভার বলি আমরা, যে ক্লাউড সার্ভার, তার মানে অন্য যে কোনো জায়গা থেকে ওখান থেকে নিতে পারবো, আমাকে আর এইখানে আসতে হবে না। যদি আমি তার স্টোরেজটা ক্লাউডে করতে পারি, তাহলে যে রিমোট অ্যাক্সেস দিয়েছি, আমি যদি এটা শুধুমাত্র ইন্টারনেট হয়, এটা যদি শুধুমাত্র ইন্টারনেট হয়, তাহলে আমাকে এখান দিয়ে ঢুকে এই ডাটার জন্য এখানে আসতে হবে। আর এটা যদি ক্লাউড হয়, তাহলে আমি ওই সরাসরি ওখান থেকে নিয়ে নিতে পারবো। তোমরা জানো হোয়াট ইজ ক্লাউড, মানে হচ্ছে কোনো ফিজিক্যাল আমার কোনো সার্ভারে ডাটাটা জমা নেই যে আমাকে সেই পর্যন্ত ঢুকতে হবে। মানে এখানে যে ডাটা আছে সে এখানেও আছে, আবার অন্য ক্লাউড তো ভাড়া পাওয়া যায় বা নিজেরা বসানো যায়, নিজেরা বসানো অনেক হ্যাজালে ভাড়া পাওয়া যায়। তো সেখান থেকে নিলা আর কি, সে গুগলের আছে ক্লাউড, ওই যে ওয়ান ড্রাইভ আছে মাইক্রোসফটের, বিভিন্ন সার্ভিস গড়ে উঠছে, তারা এগুলি তোমাকে দিচ্ছে, ইয়াহুর আছে। সো এই হচ্ছে মোটামুটি বিষয়টা। সবচেয়ে অ্যাট্রাকটিভ জিনিস সেটা হচ্ছে যে অফিসে আসো, বাসার ক্যামেরাগুলি তুমি সেটা দেখতে পারবে। বিদেশে আসো, দেশের সব প্রপার্টির মধ্যে লাগানো ক্যামেরা তুমি দেখতে পাবে। সো দিস ইজ দ্য বিউটি। সো এই কাজগুলি করার জন্য তখন তোমার আর ওই যে সিসিটিভি এবং আই মিন কোয়েক্সিয়াল কেবল এবং ওগুলি করা হয় না। তো এনিওয়ে, তোমাদের অনেক কিছু বলা হলো, টাইম শেষ হয়ে আসছে। কি হলো যে সেটা হচ্ছে যে আলটিমেট গোলটা হচ্ছে যে আইপি ক্যামেরা বেস্ট তোমার হচ্ছে সিসিটিভি হওয়া উচিত। তাইলে হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আমরা ওটা কন্ট্রোল করতে পারতেছি, এবং সেটা ভালো অ্যাক্সেস। যেহেতু দামটা কম্পারেটিভলি বেশি, তো যখন জিরো থেকে কেউ শুরু করে প্রশ্নটা আসে যে এখানে একটা সিসিটিভি দরকার, অথচ তখন যেটা হয় যে দামে হয় না, তখন ওই অল্প দামের মধ্যে ওগুলি কিনে। ক্যামেরা অনেক রকম আছে, দেখো ওই যে আইপি ক্যামেরাগুলি দেখতেছো এখানে, এই ক্যামেরাগুলি কোনোটা যদি সোজা সাপটা দেখে, তাই সেটাকে বলে সাধারণত, মানে আইপি তো সে ডিজিটাল, সেই জন্য বলা হচ্ছে, কিন্তু বলতেছি তার টাইপে, যে একদিকে যদি দেখে সাধারণত বুলেট টাইপ বলে আর কি। এটা শুধু নিচের দিকে দেখে, এটা ডোম টাইপ। এটাও কিন্তু নিচের দিকেই দেখে, নিচের দিকে বলতে বোঝাচ্ছি এটা ডোম মানে এটা 360 ডিগ্রিতে দেখতে পারে, 360 ডিগ্রি সব দিকে সে দেখতে পারে। আর এটা হচ্ছে ঘুরে ঘুরে দেখতে পারে, এটাও 360 ডিগ্রি পারবে, তবে তাকে ঘোরাতে হবে, এই আর কি। এই যে এনভিআর বলে, এটা হলো যে নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার আর কি, মানে ডিজিটাল ভিডিও রেকর্ডার আর কি, ওই অর্থে ইউজ করা হয় এটা। এখানে দেখো মূলত সব রকমের ক্যামেরার একটা বর্ণনা দেওয়া আছে, আমি আর বর্ণনায় যাচ্ছি না, পাশে ছোট করে লেখা আছে, দেখবা যে বিভিন্ন রকম ক্যামেরা। এখানেও তোমার একটা সার্ভেলেন্স সিস্টেমকে মোটামুটি দাঁড় করিয়ে রাখা হয়েছে, সেটা হচ্ছে ওই ডিজিটাল বেসড আর কি। এখানে দেখো এটা হলো ফিক্সড ডোম ক্যামেরা, একটা কিন্তু আবার দেখিয়েছি ভ্যারিয়েবল, মানে ঘুরতে পারে আর কি, মুভেবল আর কি। হ্যাঁ, তো এগুলি হচ্ছে কালার ক্যামেরা বলছে, আমি এই কালার ক্যামেরাতে খুব একটা জোর দিচ্ছি না। আমি কেন জোর দিচ্ছি না শোনো, সেটা হচ্ছে যে প্রথম যখন সিসিটিভি আসে, সিসিটিভিগুলি তোমার হচ্ছে ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর ছিল হচ্ছে তার মধ্যে সাউন্ড থাকতো না। কি একটা অবস্থা দেখো, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল এবং সাউন্ড থাকতো না। এটার কারণ হচ্ছে যে যত সিম্পলের মধ্যে করা যায়, কারণ তখন এত টেকনোলজি আসেনি, তো তো একটা হলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলে সেই কমিউনিকেশনটা অনেক সহজ। তখন অত কিছু না থাকায় কালার তোমার হচ্ছে ট্রান্সমিট করাটা অসুবিধা ছিল, অনেক বেশি এনকোডার ডিকোডার লাগতো কালারের জন্য, আর একটা সাউন্ডের জন্য তো আবার আরেকটা ব্যান্ড লাগতো, সাউন্ড আর ভিডিও তো একসাথে তখন পাঠানো যাইতো না।
তো সেই জন্য এগুলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকতো। এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে যখন কালার আসে তখন কালারকে হাইলাইট করে। একটা সময় ছিল সিনেমা হলে সিনেমা দেখতে গেলে ওখানে বলে দিত আংশিক রঙিন। আংশিক রঙিন সেটা একটা বলার কথা হলো বলো, কিন্তু বলতো বিকজ সে সময় সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছিল। তারপর এখন একটা যুগ চলতেছে, দেখো টেলিভিশনের কোনা দিয়ে লেখা থাকে এইচডি, ফুল এইচডি। তো তোমরা একটা সময় দেখবা যে ওগুলিও বলার মতো কথা না, কারণ তখন সবই হবে 4K। তো সবই যখন 4K হবে তখন এই এইচডি, ফুল এইচডি শুনলে মানুষ সেরকম হাসবে। এখন যেমন তুমি যদি একটা সিনেমা বানিয়ে বলো আংশিক রঙিন, সেটা শুনলে মানুষ যেমন হাসবে সেরকম। তো এখন এই যে ক্যামেরা, যে কালার ক্যামেরা, এটা বলাটাও এখন হাস্যকর ব্যাপার। কারণ এখনকার যুগে মানে টেকনোলজি এমন এসছে যে সমস্ত আইপি ক্যামেরাগুলি তোমার কালার অ্যান্ড উইথ সাউন্ড এটা সম্ভব। ওকে, এইটা এই যে পিটি জেড আছে দেখো, এগুলি দিয়ে আসলে তোমার হচ্ছে প্রক্সিমিটিও মাপা যায়, মানে কাছে আসছে কেউ আসছে, তারপরে হচ্ছে তার আগে পর্যন্ত ক্যামেরাটা অফ থাকে, তাতে হচ্ছে ব্যাটারি সেভ হয়। মানে ডাটা সেভ হয়, মানে কি হয় যে তাদের লাইফ বেড়ে যায় আর কি, কারণ তারা অ্যাক্টিভিটি করে না, কাছাকাছি আসলে সে চালু হয়ে যায়। ওতে হয় কি যে ওদের তো আলাদা পাওয়ার রাখবো না, আমি পাওয়ারটা তো ওই দিক থেকে নিবে, তো ওই পাওয়ারটা খরচ হয় কম আর কি। আগে নড়াচড়া করে না, যখন কাছে চলে আসে তখনই সে ওয়ান হয় আর কি, ওটা একটা সুবিধা আছে। তো এই হচ্ছে তোমার, সেগুলিকে নিয়ে তুমি যথারীতি রেকর্ডারে দিলা, বিভিন্ন মনিটর বা পিসিতে সেগুলি লাগানো থাকলো। তারপরে তোমার এটা হলো যে তোমার ক্যাটাগরি 5 বা 6-এর মধ্যে দিয়ে গেলা। তারপরে তোমার ডেস্কটপ কম্পিউটার থাকতে পারে, ডাটাটা রেকর্ডারের ব্যবস্থা থাকতে পারে, আর বিভিন্ন রকম সাউন্ড সিস্টেমের সাথে লাগানো থাকলো, যেখানে হচ্ছে তোমার কি করবে যে ইন্ট্রুডার যে সার্ভেলেন্স করা হচ্ছে ঢুকছে সেটাকে জানিয়ে দেওয়া, এই আর কি। আচ্ছা, তাহলে আমরা এখানে এখন শেষ করি। ইমার্জেন্সি আমরা বিভিন্ন সিকিউরিটি সিস্টেম দেখতেছি, তোমরা দেখো যে ওখানে যে তালিকাটা দেখিয়েছি ওখান থেকে অ্যাক্সেস কন্ট্রোল থেকে শুরু করে তারপরে আমরা আস্তে আস্তে আগাইছি যে অন্যান্য যে সিস্টেম থেকে শুরু করে সিসিটিভি পর্যন্ত শেষ করলাম। বাকি যেগুলি আছে সেটা এভাবে চলবে আর কি, চলবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তোমাদের যে ইয়ে আছে ওটাকে কি বলবো, যে তোমার আচ্ছা তোমাদের কি এখনই আরেকটা ক্লাস আছে? আচ্ছা, তো এখানে মাত্র 5টা স্লাইড আছে, আমার মনে হয় এটা একটু শেষ করে দিই, নাহলে আবার একটু ইয়ে হবে, একটু জাস্ট ওয়েট করো। 5টা স্লাইড আছে, একটু শেষ করে দিই আমি। ইমার্জেন্সি কল সিস্টেম, এটাকে ধরো আসলে শেষ হবে না, কারণ কি দেখো যে রেফার করা হচ্ছে যে এই যে যে ইমার্জেন্সি কল সিস্টেম, এটা আমরা পরের মডিউলে যেটা ফায়ার ডিটেকশন অ্যালার্ম সিস্টেম শিখবো, ওই জায়গায় তোমার হচ্ছে ওই ইমার্জেন্সি কলটা দেখাবো, সেই জন্য এখানে সময় বেঁচে যাচ্ছে, এটা এখানে লাগছে না। কিন্তু যেহেতু আমরা একটা ক্যাটাগরি করছিলাম যে কত প্রকারের সিকিউরিটি সিস্টেম হয়, এই মডিউলটা হচ্ছে সিকিউরিটি সিস্টেম। তারপর বলতেছি যে আমার যেটা ইমার্জেন্সি কল সিস্টেম, কারণ বুঝতেছো আগুন লাগলে বা অন্য ভূমিকম্প বা অন্য কোনো কারণে ইমার্জেন্সি হলে লাগতে হয়, তো ওটার তো একটা ওয়্যারিং লাগবে, কিভাবে কি করে ফায়ার সিটেকশন, এই মডিউল 7-এ এটা ডিটেলটা আমরা ওখানে বলে দিব। আরেকটা হচ্ছে যে লাইট, ইমার্জেন্সি লাইটিং সিস্টেম। তো ইমার্জেন্সি লাইটিং সিস্টেম কিছুটা ধারণা দেওয়া হয়েছে মডিউল 3, যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। আচ্ছা, তোমরা বলতে পারো যে ওখানে কখন বললাম, আমি তো কিছুই বুঝলাম। দেখো একটা অংশ ছিল কিনা যে স্ট্যান্ড বাই পাওয়ার সাপ্লাই, তো নিশ্চয়ই তোমাদের মনে আছে, যারা ক্লাস ফলো করো, যারা ফলো করো না তারা হয়তো ঠিকমতো বুঝতে পারবে না। তো আমি একটু বুঝাই দিই কোথায় স্ট্যান্ড বাই বলতে বোঝাচ্ছিলাম যে আমাদের যে ইউটিলিটি থেকে আমরা যে পাওয়ার নেই, মানে ট্রান্সফরমার হয়ে অথবা লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন সরাসরি যেটা নেই, লো ভোল্টেজ ডিস্ট্রিবিউশন বা ট্রান্সফরমার হয়ে যে পাওয়ারটা নিলাম, ওই পাওয়ারটা ছাড়া আমাদের একটা বিকল্প পাওয়ার থাকতে হয়, সেটার জন্য আমরা বলেছিলাম যে জেনারেটর থাকবে। এটা হলো একটা স্ট্যান্ড বাই জেনারেটর, বলছিলাম কিনা দেখো, অবশ্যই, কারণ জেনারেটরের জায়গা, জেনারেটরটা কোথায় থাকে, সেই কতটুকু জায়গা লাগে সবই তালিকায় দেখানো হয়েছে। ট্রান্সফরমারের জন্য যেমন জায়গা লাগে দেখানো হয়েছে, জেনারেটরের জন্য জায়গা লাগে সেই জায়গাটা দেখানো হয়েছে। আরেকটা ছিল হচ্ছে স্ট্যান্ড বাই এর বিকল্প হচ্ছে জেনারেটর ছাড়া, সেটা হচ্ছে আমরা বলেছিলাম আইপিএস এন্ড ইউপিএস। সাধারণত আইপিএসটা হচ্ছে বাড়ির অন্যান্য লোডগুলি নেয়, আর ইউপিএস সাধারণত ওই যে
আমাদের কম্পিউটার টাইপের এগুলি ছোট ছোট লোডগুলি নেয়। এই ইউপিএস দিয়ে ভিতরের মেকানিজম একেবারেই একই রকম, মানে হচ্ছে তোমার যে ফ্যান বা অন্যান্য জিনিস ইউপিএস দিয়ে চালানো হয় না। ইউপিএসটা শুধু ওই ডিভাইসের জন্য ডেডিকেটেড, আর বাড়ির পুরা পাওয়ারের 100% না, কিছু একটা ইমার্জেন্সি পাওয়ারের তোমার হচ্ছে বিকল্প হচ্ছে গিয়ে তোমার ওই আইপিএসটা। তো এই যে আইপিএস বললাম আর বললাম ওটা, এগুলিকে তুমি ধরতে পারো স্ট্যান্ড বাই পাওয়ার, ওখানে বলা হয়েছে। আরেকটা আরও কয়েকটা স্ট্যান্ড বাই পাওয়ার হতে পারে, নাম নিয়েছি, এখানে আমি বললাম না। তোমরা দুই একজন অ্যাটলিস্ট আরও একটা স্ট্যান্ড বাই পাওয়ারের কথা বলো তো, আদার দ্যান আইপিএস ইউপিএস অ্যান্ড হচ্ছে জেনারেটর, দুটো একটা স্ট্যান্ড বাই পাওয়ারের নাম বলো তো। নেই? অনু হতে পারে। হ্যাঁ 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 স্যার অনু সোলার হতে পারে। হ্যাঁ রাইট, সোলার। সোলার হতে পারে, উইন্ড হতে পারে, এরকম আছে আর কি। তারপর দেখো ফায়ার ডিটেকশন অ্যালার্ম সিস্টেম, এটাও কিন্তু একটা সিকিউরিটি বা নিরাপত্তা সিস্টেম আর কি। এটা তো আমরা মডিউল 7 আলাদা আছেই, এই জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। দেখো লাইটেনিং প্রোটেকশন সিস্টেম অ্যান্ড আর্থিং সিস্টেম, এটা অলরেডি কিন্তু মডিউল 4-এ কাভার হয়ে গেছে। ওগুলির নিরাপত্তা কেন বুঝছো তো? ওগুলির নিরাপত্তা বিকজ যদি যদি ওগুলি না থাকে তো বাড়িতে কিন্তু বজ্রপাত হবে, এবং আর্থিং না থাকলে তো অনেক সমস্যা, মানে শক খাওয়ার সমস্যা, মারা যাওয়ার সমস্যা ইত্যাদি। হ্যাঁ, তো সেই জন্য বলছি যে তোমার সেটা একটা নিরাপত্তার পার্ট, বাট অলরেডি আমাদের এটা কাভার হয়েছে। সো একটু বাকি ছিল, সো ইট ইজ ফাইন দ্যাট উই কুড ফিনিশ ইট ইন টাইম। এটার জন্য আর পরের দিন আমরা যথারীতি ওই যে ফায়ারের ওই জিনিসটা পড়বো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো, আদারওয়াইজ আজকের মতো আমরা নেই। আর তোমাদের যে তালিকাটা আমি পেয়েছি ওই অনুযায়ী তোমরা যদি 1 মিনিট দেরি করো, আমি একটু, হ্যাঁ আমি মেলটা পেয়েছি, হ্যাঁ মেলটা পেয়েছি, আমি একটু খুলে জাস্ট একটু দেখে নেই, মানে নেটের মধ্যেই দেখে নিব তোমার কোনো ফাঁকা টাকা আছে নাকি সেটার জন্য। কি ব্যাপার, ও তো ডাউনলোড না করলে সে বেশি দেখতে দিচ্ছে না। আচ্ছা ডাউনলোড করে ফেলছি, সে হালকা একটু দেখতে দিচ্ছিল আর কি এক সাইড দিয়ে। ওকে, আচ্ছা 5 6 7 8 9 10, আচ্ছা 10টা হলে এক এক গ্রুপে সর্বোচ্চ কত আছে? 7 জন 8 জন করে আছে না? ওকে, যেহেতু 75 জন এইভাবে মিলে যাবে, সুন্দর, ঠিক আছে। তো এখন এখানে আমি যে কারণে এটা একটু দেখে রাখতে চাচ্ছি যে যাতে আমার কোয়ারিজগুলি, যে এক্সাম রোল কয়েকজনের নাই, এদের কি হবে? আচ্ছা, তো ইভেন আজকের ক্লাসেই দেখো 75 জনের মধ্যে আছে কিন্তু খুব অল্প। তো এখন এই যে যে যারা নাই, এরা তো এসব জিনিসগুলি, এবং তারপরে রিঅ্যাডমিশন মানে অন্য ব্যাচের, সো তোমাদের সিআর যারা আছে তাদের সাথে তারা হয়তো যোগাযোগও করে না, রাইট? তো এখন এগুলি স্যার মানে আসলে স্যার অনেকে স্যার নেটের জন্য স্যার আসতে পারে না, প্লাস নেটওয়ার্ক নাই, এই জন্য স্যার লগ ইন দিতে পারে না স্যার। আহ, আর স্যার অনেকে স্যার গ্রামে আছে, এই জন্য। মানে এরকম অনেক ইয়ে আছে অজুহাত, সেগুলির মানে বলতে থাকো শুনতে থাকি, কমেন্ট করতে চাই না আর কি।
না ঠিক আছে স্যার, কয়েকজনের স্যার আসলেই একটু সমস্যা আছে। একটা মেয়ে আছে স্যার, ও হচ্ছে টাঙ্গাইলের দিকে, ওর স্যার আসলেই সমস্যা, ও ডাউনলোড করে পড়ে। আচ্ছা শোনো, ওই এই যে কোভিডের মধ্যে আমাদের ডিপার্টমেন্ট থেকে ওই একটু আহ, যারা নিডি তাদের একটু সাহায্য করার একটা প্রকল্প নিয়েছিলাম। মানে সেই প্রকল্পে 3 দফা সাহায্য করেছি। আহ, পুরা জিনিসটা দেখভাল করতেছিলাম আমি, মানে আমি কি বলবো, উদ্যোগ নিয়ে তারপর সবাইকে জোগাড় করে আনা এবং ডিপার্টমেন্ট থেকে টাকা পয়সার ব্যবস্থা করা, এগুলি আমি করেছি। আমাকে ডিপার্টমেন্টের লোকজনের কাছে, মানে যারা এই সমস্ত কাজ করে, মানে তাদের যে কি ধৈর্য আল্লাহ জানে, মানে আমারও তো ধৈর্য নাই, কিন্তু অনেকে কিন্তু এসব ফান্ড রেজিং এবং মানুষকে হেল্প করে। তো আমি তো তাদের আর কি মানে 14টা স্যালুট দেই। কারণ এই কাজটা করতে যে মানে ডিপার্টমেন্টের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, সিদ্ধান্ত হওয়ার পর সেই টাকাটা বের করতে যে আমার নিজেকেই এই ভিখারির মতো দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় ওদের জন্য। তো এটা খুব পেইনফুল, কিন্তু অনেক মানুষ এটা করে, তারা তারা হচ্ছে মহান মানুষ। তো আমি অত মহান না, শুধু তোমাকে বলছি যে সেইভাবে করে টোরে যাদের সাহায্য করলাম 3 দফা, তাদের মধ্যে অনেকে দেখতেছি এই কোভিডে এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ট্যুর দিচ্ছে, বলো তো, বুঝছো? শুধু ডাটাটা কিনতে পারে না, ক্লাসে অ্যাটেন্ড করার জন্য ডাটা কিনতে গেলে একেবারে মরে যায় আর কি। মানে বাবা গরিব, বাবা মা, মানে এইরকম আর কি, পরিবারে কোনো সহায়তা নাই, সাহায্য দরকার, এবং তাদের জন্য ভিক্ষাবৃত্তির মতো নেমে গেছিলাম করতে। এরপর ফেসবুকে দেখি যে তারা বিভিন্ন প্রান্তে ট্যুর দিচ্ছে, বুঝছো? বুঝছো তো? তো কমেন্ট কি করব, মানে প্রত্যেক মানুষেরই স্বাধীনতা আছে, তো সেটা করবো। এখন তুমি বলছো ইয়ে নাই আর কি, নেটওয়ার্ক অনেক কঠিন। হ্যাঁ, তো কঠিন হলে কঠিন, কঠিন নেটওয়ার্কে সহজ কিভাবে করব বলো? আমরা তো ওই যে বললাম যে টাকা তুলে সেগুলিও দিলাম, যে তোমরা ইয়া নাও, এটা কেন সেটা কেন, ফোন কিনো, যা কোনো কিনো। মানে একটা তো বুয়েট থেকে ফর্মালি তো সাহায্য করছি, এটা হলো ইনফর্মাল ছিল, মানে বুয়েটকে না জানিয়ে ডিপার্টমেন্টের থেকে শিক্ষকদের বিভিন্ন ফান্ড থেকে টাকা জোগাড় করে করে এগুলি করেছি আর কি। তো যারা এটা নিয়েছে তাদের তো নিডি মনে করছিলাম, হয়তো নিডি, কিন্তু তাদের এখন বিভিন্ন জায়গায় ঘুরতে দেখি। এখন আমি আবার মনে করি যে ঘোরাটা ঠিক আছে, কারণ বন্ধু বান্ধবরা যাচ্ছে, তাদেরও ইচ্ছা করে, কিন্তু শুধুমাত্র ডাটা মানে থাকে না, কি বুঝছো, আর সবই থাকে। ক্লাস শুরু গেলে খালি এই জিনিসটাই থাকে না, বুঝছো? জি স্যার। স্যার তো বুঝি না সেজন্য, আসলে, স্যার যেটা বলে সেটাই বললাম স্যার। না না, সেই জন্য বলছি যে শুনছো ভালো কথা, আমাকে বলো না আর কি, আমি তো এগুলির খোঁজ খবর রাখি তো। ওকে, এখন দেখো বুয়েটের যেভাবে ফাইনাল পরীক্ষা, ক্লাস কিন্তু গতকাল শেষ হয়ে গেছে, এখন 9 তারিখ থেকে পরীক্ষা শুরু। তো এখন সিস্টেমটা এমন করা হয়েছে, তাতে খুব বেশি তাদের উপরে মানে চাপাচাপি করা যাবে না। কারণ হচ্ছে ওর হচ্ছে 40 থেকে 100 পর্যন্ত একই গ্রেড, 40 পাইলেও যা গ্রেড, ওই 100 পাইলেও সেই গ্রেড। তো এখানে খুব বেশি কড়াকড়ি করে কি করব বলো? আর তোমাদের যে গ্রেডিং কিভাবে হবে সেটা তো আমি জানি না। কেউ যদি মনে করে যে ক্লাস ক্লাস না করলাম, তো তাও তো সে পাশ করে যেতে পারে। তো যদি যদি সিস্টেমটা সেরকম হয়, যে এই যে বুয়েটে এখন যেভাবে চলতেছে এইভাবে তো বেশি টার্ম নেওয়া যাবে না, মানে নেক্সট টার্ম থেকে এই পদ্ধতি পাল্টাই না ফেললে মারাত্মক একটা তৈরি হবে আর কি, মানে লেখাপড়ার প্রতি অনীহা তৈরি হবে আর কি। অনীহা তৈরি হবে, কারণ যখন 40 আর 100-র মধ্যে কোনো ফারাকই থাকে না, তো তখন তোমার ওটাকেই ওইভাবে কন্টিনিউ করতে দেওয়া ঠিক। এখন তো আমরা নিরুপায় হয়ে করছি আর কি, কোনো কিছু নাই, সেটা চিন্তা করে করছি, কোনো উপায় নেই। এনিওয়ে, তো থ্যাংক ইউ। আমি ওটা দেখলাম, ওই যে ওই ফাঁকা যে জায়গাটা থাকছে, ওই জায়গাটা তারা যখন রোলটা পেয়ে যাবে, ওই রোলটা যেন আমার সাথে কমিউনিকেট করে আর কি। হ্যাঁ, কারণ আমাকে তো ওই ওটা রেকর্ড রাখতে হবে, প্লাস অ্যাসেসমেন্ট করে দিতে হবে তো ডিপার্টমেন্টে। তো সেই জন্য ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওকে।